সেখানে বাঙালিকে এরকম একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না তৃতীয় শ্রেণীর দাস, নিজের মাটিতে পরবাসী, আমরা যেন আশ্রিত টাইপের এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এটার একখানা কিন্তু একটা অন্ত দরকার। আমাদের এই পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে পুঁজিবাদ ডেভেলপ করেনি, কারণ এটা হচ্ছে যে জালি ট্রেডার, ব্যাংক, 2 নম্বরই, ঠিক আছে, এই সব দিয়েই চালিয়েছে। ভারতে হিন্দি সাম্রাজ্যবাদ এমনভাবে সেই গঠন করেছে যেখানে বাঙালি একটি দ্বিতীয় শ্রেণীর জাতি, এই ইনার নেটওয়ার্কে কখনো বাঙালি থাকবে। বাঙালি যদি বাঙালির নিজের শত্রু না মনে করে অ্যাকচুয়াল শত্রুর দিকে তাকায়, তাহলে তো বাঁশ হয়ে যাবে। এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন মানুষজন আসছেন। আজকে আমাদের কাছে এসেছেন বাংলা পক্ষের জেনারেল সেক্রেটারি অ্যান্ড বাংলা পক্ষের ফাউন্ডার মিস্টার গর্গ চ্যাটার্জি। ওয়েলকাম গর্গদা। আচ্ছা সরি, তোমাকে ওয়েলকাম বললাম আর ফাউন্ডার বললাম, এটা নিয়ে তোমাদের বাংলা পক্ষের কোনো সমস্যা নেই। এগুলো যে জিনিসগুলো আমাদের ইংরেজি থেকে অভ্যস্ত হয়ে গেছে, ইংরেজি নিয়ে বাঙালির কোনো মানে বাংলা পক্ষের কোনো সমস্যা নেই। ইংরেজি আমাদের ছেলে মেয়েদের শিখতে হবে। আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে বাংলা হচ্ছে আমাদের ঢাল এবং ইংরেজি হচ্ছে আমাদের তলোয়ার। ওকে, তো বাংলা দিয়ে নিজেকে বাঁচাতে হবে, নিজের যে বাংলাটা আছে, আর ইংরেজি দিয়ে বিশ্ব জয় করতে হবে। তাই আমরা যদি ইংরেজিটা না জানি আমাদের ছেলে মেয়েরা, তো প্রচণ্ড পিছিয়ে পড়বো আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো আমরা ইংরেজির বিরোধিতা করতাম যদি আমরা দেখতাম যে রাজাবাজারে, বড় বাজারে, রিসরায়, ভাটপাড়ায়, গার্ডেন রিচে, খড়গপুরে, আসানসোলে ইংরেজ ভরে যাচ্ছে। সেটা তো ঘটনা নয়। তাহলে ইংরেজি চলবে, অবশ্যই বাংলা প্রথম, ইংরেজি দ্বিতীয়, আর দুটোকেই নিয়ে এগোতে হবে। রথের দুটো চাকা থাকে, বাঙালির বিজয় রথ এই আধুনিক সময়, তার জন্য তো দুটো চাকা, একটা চাকা ইংরেজি, একটা চাকা হচ্ছে বাংলা। তো এই যে আমরা আরেকটাও বলি যে আমাদের রাষ্ট্রভাষা হিন্দি, আমরা বলি না, যারা এই সংবিধান সম্বন্ধে একদমই জ্ঞান রাখে না তারা বলে। মানে এটা একটু যদি তুমি একটু বিস্তারিতভাবে বলো। ভারতের সংবিধানে রাষ্ট্রভাষা বলে কোনো কনসেপ্টই নেই। আচ্ছা, একদম কোনো কনসেপ্ট নেই। কিন্তু বহুকাল ধরে হিন্দি বলয় তথা গুজরাটের বেশ কিছু নেতা গোছের লোকজন, আজকে নয়, এই মিথ্যে কথাটা ছড়িয়ে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, একটা মিথ্যে কথা বারবার বললে এবং সেটা যদি বিরোধিতা না করা হয়, তাহলে লোকের মনে সেটা মনে হয় নিশ্চয়ই তাই না? যেরকম আমি যদি গত 10 বছরের পিরিয়ডে দেখি, 10-12 বছরের পিরিয়ডে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, এখন মারা গেছে, সে বলেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। ভারতের প্রাক্তন, এখন হয়ে গেছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সে বলেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। আমাদের এখন যেটা এই যে আছে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, সেও বলেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। এগুলো খুব মানে নির্জলা মিথ্যা কথা। ভারতের সংবিধানে রাষ্ট্রভাষা বলে কিছু নেই। যারা হিন্দি রাষ্ট্রভাষা দাবি করে তাদের কাছে যে কোনো বাঙালি ব্যাকফুটে না গিয়ে শুধু সঙ্গে সঙ্গে বলুক, আচ্ছা এই সংবিধানের কোন পাতায়, কোন ধারায় হিন্দি রাষ্ট্রভাষা কথাটি লেখা আছে, একটু দেখিয়ে দাও। তখন দেখবেন আমতা করবে। তখন বলছে আমরা তো চিরকালই জানি, আমরা তো ছোটোবেলা থেকে জেনে এসেছি। এখন এটা তো কোনো কথা নয়, ছোটোবেলা থেকে জেনে এসেছি, ভুল জেনে এসেছি তাহলে শিখে নাও নতুন করে। এবং এক্ষেত্রে এটা তো ধরো সংবিধান, যেটা মানে তথ্যগত দিকটা গেল। আরেকটা যেটা দিক সেটা বোঝা দরকার, যে ভারত একটি বহুজাতিক বহুভাষিক যুক্তরাষ্ট্র। আমাদের এখানে ভারতবর্ষ কোনো ভাষার ভিত্তিতে তৈরি হয়নি, বরং বহু ভাষার যে জাতির লোক, তারা এই উপমহাদেশে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতায় নিজেদের ঐক্যবদ্ধ করেছিল, যেটাকে আমরা এই ভারত, যার রূপ হচ্ছে এই ভারত। কিন্তু ভারতের রাজ্যগুলো কিন্তু ভাষার ভিত্তিতে তৈরি। আচ্ছা, পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি,
উড়িষ্যা উড়িয়া ভাষার ভিত্তিতে তৈরি, তামিলনাড়ু তামিল ভাষার ভিত্তিতে তৈরি, মহারাষ্ট্র মারাঠি ভাষার ভিত্তিতে তৈরি, কর্ণাটকা কন্নড় ভাষার ভিত্তিতে তৈরি, কেরালা মালায়ালাম ভাষার ভিত্তিতে তৈরি, পাঞ্জাবি ভাষার ভিত্তিতে তৈরি, গুজরাটি ভাষার ভিত্তিতে তৈরি, মানে একদম মানে জানাই আছে। ইউপি বিহার হিন্দি, রাইট? তো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মানে এটা আমরা জানি এগুলো। অর্থাৎ ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, অর্থাৎ ভারতের কোনো একটা ভাষা নেই। বিবিধের মাঝে দেখো মিলন মিলন মহান, নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এবং এই মিলনটা হচ্ছে আমাদের সংবিধান। প্রতিটি ভারতের তো ভারতীয়র একটা কমন জিনিস আছে। কি সেই কমন জিনিস? সেই কমন জিনিস ধর্ম না, সেই কমন জিনিস ভাষা না, সেই কমন জিনিস মানে খাদ্যও না। একদম খাদ্য পোশাক কিচ্ছু না। সেই কমন জিনিসটা হলো কিন্তু সংবিধান। এইটা আমাদের প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য কমন। এটা কেউ বলতে পারে না যে আমি ভারতীয় কিন্তু আমি সংবিধানটার বাইরে মানবো না, বা সেটা সে না মানলেও তার বিচার হবে সংবিধান অনুযায়ী, রাইট? তো এই দিকটা রয়েছে। ফলে ভাষার ভিত্তিতে ভারত তৈরি না হলেও রাজ্যগুলো ভাষার ভিত্তিতে, সারা ভারতে এক ভাষা না থাকলেও রাজ্যগুলিতে কিন্তু এক ভাষা। যে কারণে তুমি বিহারে তুমি হিন্দি না জেনে তুমি একদিন অপারেট করতে পারবে? একদমই না, একদম ন্যাচারালি। এখন তো রিসেন্ট নাকি ব্যাঙ্গালোরে কন্নড় তোমাকে জানতেই ম্যান্ডেট করে দিয়েছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক। তো বিহারে ইউপিতে তো ম্যান্ডেট করতে হয়নি, হিন্দি এমনিতেই তুমি না জানলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। তুমি আমাদের এখানে ধরো এই মেট্রোতে, রেলে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো অফিসে, পোস্ট অফিসে, ব্যাংকে, এমনকি বাংলার বিভিন্ন বাজার অঞ্চলে, শিল্পাঞ্চলে, ঠিক আছে, নতুন নতুন ফ্ল্যাটে হিন্দি না বললে, বাংলা বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি, হিন্দি না জানলে বলছে ভারতীয় না। মানে কি ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে বিষয়টা। মানে অথচ আমরা এটা বাংলায় রয়েছি, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি যে রাজ্য, 86% বাঙালি যে রাজ্যে, সেই রাজ্যে এই জিনিসগুলো হচ্ছে। কিন্তু লোকে যদি বলে কোনো একটা জায়গায় গেলে সেখানকার ভাষা জানতেই হবে, এই যখন এই অত্যন্ত নিষ্পাপভাবে এই প্রশ্নটা করে, আমি তাদের একটা কথাই বলি, যে বলে যে সে তো পশ্চিমবঙ্গে তার চাকরির পোস্টিংয়ের জন্য এসছে, কেউ একটা রেলের ধরো কাউন্টারে, বা কেউ ধরো ব্যাংকের কাউন্টারে, ও যদি বাংলা না জানে তো কী করে হবে ওর সেটা? তাই বলে ও কাজ করতে পারবে না এখানে? আমি এটা উল্টোভাবে কল্পনা করতে বলি। আচ্ছা, একটা বাঙালি ইউপিতে পোস্টিং পেলো ব্যাংকে বা রেলে, ও হিন্দি জানে না, ও কি হবে? ও চাকরি কন্টিনিউ বাদ দাও, 1 ঘন্টা অপারেট করতে পারবে? ভিড় হয়ে মারামারি হয়ে যাবে, রাইট? তা আমরা তো সেই সবের কথা বলছি না। আমরা শুধু বলছি যে পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে তুমি বাংলা জানা কর্মী রাখো, এবং এই বাংলা জানা কর্মী রাখা সর্বক্ষেত্রেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা করার দুটো উপায় হয়। একটা উপায় হচ্ছে তুমি রিক্রুটমেন্ট যেভাবে ইচ্ছে করো, তারপরে তাদের বাংলা কোর্স করাও। তো এটা একটা 2 স্টেপ প্রসেস। তো এবার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে যে তাহলে ট্রান্সফারেবল জব কি হবে? তো আরও কথাটা হচ্ছে ট্রান্সফারেবল হওয়ার মাথার দিব্যিটা কে দিল সেন্ট্রাল গভর্নমেন্টের জবে? আর সেটা থেকে আমরা যদি আরেকটু ব্যাকে চলে যাই, যে সেন্ট্রাল গভর্নমেন্টের জব এরকম ট্রান্সফারেবল হয় কেন? তার কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব যতগুলো এরকম পজিশন হয়, সবকটা হচ্ছে ব্রিটিশরা যখন সম্রাট ছিল এখানে, ব্রিটিশ যখন রাজত্ব করেছে এখানে আমাদের ওপর, আমরা দাস তারা প্রভু, তখন দাসদের দাস বানিয়ে রাখার জন্য যে সিস্টেমটি বানিয়েছিল, সেটা হচ্ছে এই ট্রান্সফারেবল জব সিস্টেমটা। কেন? লজিকটাও বুঝতে হবে। লজিকটা হচ্ছে তারা আমাদের শাসন করতে চাইতো, যার ফলে আমি যে লোকটাকে ওখানে প্লেস করব, সে আমার লোক হতে হবে, সে জনতার লোক হলে হবে না। ফলে ফার্স্ট ইনসেন্টিভ সে যেন এখানকার লোক না হয়। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যদি বাইরের লোকও আনি, এখানে চেনা জানা হয়ে যেন তাদের বেশি মেলামেশা না হয়ে যায়। কারণ আমি এদের পায়ের তলায় দাবিয়ে রাখতে এসেছি, আমি এদের উন্নতি করাতে আসিনি। ঘোড়ার ঘাসে বন্ধুত্ব জানানো। হ্যাঁ, পুরো সিস্টেমটা ঠিক, একদম ঠিক কথা, ঠিক আছে, রাইট? তা বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে, তো এই সিস্টেমটাকে একদম উল্টে দেওয়ার জন্য। তো এখন তো
বরং বলবো যে মানে আহ, এলাকার ডিএম জেলা থেকে হওয়া উচিত। পুরো লজিকটা একদম উল্টে যাওয়া উচিত। ওটা তো ছিল আমাদের ওপর যারা শাসন করেছে সেই Right. কলোনিয়াল সাম্রাজ্যবাদীদের লজিক। হুম হুম। তো এখন তো লজিকটা একদম উল্টো হওয়া উচিত। তোমার ধরো তোমার দেশের বাড়ি বলছিলে পূর্ব বর্ধমানে, ঠিক আছে, মঙ্গলকোট কেতুগ্রাম। তো ওখানে ছোটোবেলা থেকে যত যা হয়েছে, ওখানে চাষ কীরকম, ওখানে ফসল কীরকম, ওখানে জমি কীরকম, ওখানে হট এলাকা কোনগুলো, এই সব কিছুর জ্ঞান নিয়ে আমি যখন যে যে বসবো, যে ব্যক্তিটা Right. সে যদি এসপি হয়, সে যদি ডিএসপি হয়, সে তার যদি কাছে অনেক এডিএম বেশি- হয়, সে সঙ্গে সঙ্গে একদম কিচ্ছু শিখতে হবে না তাকে। রাইট। সে শিখে সে একদম বিএ এমএ পাস হয়ে তবে ঢুকছে। হ্যাঁ। মানে সে মানে পূর্ব বর্ধমান নিয়ে তার বিএমএ করা আছে। হুম হুম। বুঝতে পেরেছো তো? অর্থাৎ আমাদের এই পুরো জায়গাটা যে আমরা আসলে প্রজা ছিলাম, দাস বা প্রজা ছিলাম, আমরা তখন নাগরিক হয়েছি। তো নাগরিকের অধিকার তো অন্যরকম হবার কথা। সে একই রকমভাবে ভারত নামক যুক্তরাষ্ট্রে, যা বাঙালির রক্তে স্বাধীন হয়েছে, তো সেখানে বাংলার মাটিতে বাঙালি অধিকার পাবে, এটা আবার আলাদা করে বলতে হচ্ছে, এটাই তো খুব একটা লজ্জার কথা। তুমি যদি একদমই। অন্যভাবে ভাবো যে ধরো বাংলা ছিল, পলাশিতে যখন যুদ্ধটা হলো, ক্লাইভ টাইভ এলো, ঠিক আছে, এবং এটাও মাথায় রাখা দরকার, ক্লাইভের সেনা কারা ছিল? কয়েকটা তো ব্রিটিশ ছিল মাত্র, অধিকাংশ সেনা কারা ছিল? অবশ্যই। বিহারি ছিল। কোনো বাঙালি সাইন আপ করেনি। আচ্ছা। ইনফ্যাক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে এটাও খুব ক্লিয়ার, ভোজপুর, মুঙ্গের, এইসব জায়গা থেকে রিক্রুট করা হয়েছিল। ওকে, তো যাই হোক, এটা এটা প্রমাণ্য বিহার history। রেজিমেন্টের ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের ওয়েবসাইটে গর্বভরে লেখা আছে। আর কি প্রামাণ্য চাও? আমি জানি তুমি জিজ্ঞেস করবে আর কি প্রামাণ্য চাও, সেটাকে গর্বভরে পর্যন্ত লিখছে। আমি মানে যাই হোক, আর কি বলবো, ইন্ডিয়ান আর্মি বলে আমি বলছি না, ইন্ডিয়ান আর্মির বোঝা উচিত যে তারা কিন্তু এখনও যদি ওইটার কন্টিনিউশন নিজেদের মনে করে, তাহলে কিন্তু ভাই চাপ আছে। 15 অগস্ট 1947 যেদিন আমাদের জন্ম হয়েছে, তাই না? এই ক্লাইভের সেনাবহর ধরে মানে আমাদের সেনা, স্বাধীন ভারতের সেনা কাকে বলবো আমি, যে যখন পলাশির যুদ্ধটা দেখবে তখন সে নিজেকে সিরাজের সাইডে ফেলবে নাকি ক্লাইভের সাইডে ফেলবে? একদম। যে সিরাজের সাইডে ফেলবে, সে তো স্বাধীন ভারতের দেশের লোক। হ্যাঁ, ঠিক আছে। সে যদি এখন মানে ক্লাইভের সাইডে ফেলে, না, আমাদের বাপ ঠাকুর দোকানে সার্ভ করতো ক্লাইভের সেনায়, তো করতো। তো এটা কি গর্বের বিষয়? এটা তো লজ্জার বিষয়। একদম। ঠিক আছে, তো যাই হোক, তো ক্লাইভ যখন এসছে তো তখন কী করেছে, বাংলা বিজয়, তাই না, বাংলা বিজয় বলে এই পলাশির যুদ্ধটাকে। তো ভারত বিজয় বলে না কেন? কারণ আসলেই তো বাংলা বিজয়ই করেছিল। হুম। আসলে তো আমরা আজকে 15ই আগস্টের পরে যে ভারত, যেটা আমরা স্বাধীন হয়েছি, যেটা বাঙালি রক্তে স্বাধীন করেছে, এটা তো ছিল না। এটা তো ছিল না। ব্রিটিশরা এরকম ধরে 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 সেটা ঐক্যবদ্ধ করেছে তাদের একই অ্যাডমিনিস্ট্রেশন আনার জন্য, ঠিক আছে, মানে পয়সা তোলার জন্য। খুব পাতি কথা, হঠাৎ একই জায়গায় আনবে কেন? এই সব জায়গা থেকে টাকা তুলতে পারে। তো এবার কথাটা হচ্ছে, তো বাংলা দখল করেছে, তেমনি তামিলদের এলাকা, বাঙালিদের এলাকা দখল হয়ে গেল, তামিলদের এলাকা দখল হয়ে গেল, উড়িয়াদের এলাকা দখল হয়ে গেল, হিন্দুস্তানিদের এলাকা দখল হয়ে গেল, গুজরাটিদের এলাকা দখল হয়ে গেল, পাঞ্জাবিদের এলাকা দখল হয়ে গেল। কারা দখল করলো? ওপরে ব্রিটিশরা এসে। মানে আমি ধরো বসে আছি, আমার মাথায় এসে বসে গেল। বসে গেল। তুমি ধরো পাঞ্জাবি, তোমার মাথায় এসে বসে গেল। রাইট। তো 15ই আগস্ট 1947 কী হলো? আমরা এটাকে তো সরিয়ে মাথা দিলাম। থেকে সরিয়ে দিলাম। তাহলে উপরে হিন্দি চলে এলো কী করে? আমি বাঙালি, আমার ওপর ব্রিটিশ চেপেছে, আমি ব্রিটিশকে সরিয়ে দিয়েছি, তো ওপরে তো কিচ্ছু থাকার কথা না। একদম। ওপরে এখন বলছি না হিন্দি এই হিন্দি তাই, ঠিক আছে, এখানকার আমার এখানকার এনএইচ বানানোর টেন্ডার পাবে গুজরাট, আমার এখানে এয়ারপোর্ট বানানোর টেন্ডার পাবে আরেকটা কোম্পানি, কেউ এখানকার না। এখানকার কোনো রকম বড় বড় টেন্ডারগুলো কিছু আমার না। এখানকার পোর্ট, সেটার এখানে আমার কোনো লোক কাজ করে না। এখানকার পোর্টের টেন্ডার আমি পাই না। এটা কি গল্প? এখানকার জুটের কোনো কিছু গল্প আমার নয়। আগে ব্রিটিশদের ছিল, তারপরে ব্রিটিশদের সঙ্গে যারা মানে গুড রিলেশনস রাখতো, ঠিক আছে, সেই মারোয়ারিরা পেয়ে বসে আছে। মানে এটা কীরকম ব্যাপার হলো? আমরা ঐক্যবদ্ধ ভারতীয় হিসেবে, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয়
যে বাংলা নিজস্বতাটা মানে সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই সিস্টেমটা তো চলতে পারে না। রাইট। মানে লন্ডন এবং ইংরেজির জায়গায় দিল্লি এবং হিন্দিকে প্রতিস্থাপিত করার জন্য তো বিনয় বাদল, দীনেশ প্রাণ লড়াইটা করেনি, সূর্য সেন করেনি, লড়াইটা করেনি না। আমরা যাতে সকলে সমান অধিকারের নাগরিক হিসেবে তৈরি হই এবং নিজেদের মধ্যে এই উপমহাদেশে আমরা একটি রাষ্ট্রীয় সত্তা নিয়ে বাঁচি, কারণ সেই রাষ্ট্রীয় সত্তা আমাদের ঐক্যবদ্ধ শক্তি দেয়। যার করে চায়নার সঙ্গে ধরো যদি ঝামেলা হয়, যেটা হচ্ছে, চায়না লাদাখে কত জমি নিয়ে নিয়েছে, ঠিক আছে, এই জাস্ট গত 5-6 বছরেই। তো এখন কি বলবে যে শুধু কাশ্মীর লড়বে, আমরা দেখব, তাই না? না, বা ধরো ইউপিতে যদি ঢুকে আসে চায়না, শুধু ইউপি লড়ুক, আমরা দেখব, এটা তো হতে পারে না। না, তাহলে যেসব ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবার অ্যাডভান্টেজ আছে, দরকার আছে, সেই জিনিসগুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকুক। যেরকম আর্মি জাস্টিফাইড, যে সকল থেকে রিক্রুট হলে তোমার শক্তি বড় হবে ইত্যাদি। বা ধরো পররাষ্ট্রনীতি, ঠিক আছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ধরো বিভিন্ন রাজ্যের তো আলাদা আলাদা পররাষ্ট্রনীতি হলে একটা হ্যাপাজার্ড ব্যাপার হবে। কিন্তু আবার এক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার রয়েছে, আমি বলবো, সেটা হচ্ছে যে বর্ডারে আছে যে রাজ্য, তার কিন্তু একখানা বিশেষ অধিকার এই ভারতের ঐক্যবদ্ধ পররাষ্ট্রনীতির মধ্যেই থাকতে হবে। এই যে ধরো বাংলাদেশে হিন্দু বাঙালিরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এতে পশ্চিমবঙ্গের একটা বিশেষ কনসার্ন আছে। পশ্চিমবঙ্গের মানুষ চায় না ট্রেড হোক, পশ্চিমবঙ্গের মানুষ চায় না এখান থেকে মাল ওখানে রপ্তানি হোক, পশ্চিমবঙ্গের মানুষ চায় না যে তিস্তার জল দিয়ে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মানুষ একদমই চায় না যে কলকাতা বন্দরকে এড়িয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে মাল পারাপার হোক। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তো এই সবই করে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট, যার হাতে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে পররাষ্ট্রনীতিটা ন্যস্ত করেছি পুরোপুরি, আমরা আওয়াজ তুলতে পারি, কিন্তু সেই নীতি নির্ধারণের মালিক তারা। আমরা নীতি নির্ধারণকে প্রেশার দিতে পারি, কিন্তু তারা যদি বলে বাঙালি তুই যা ভাবছিস কিচ্ছু এসে যায় না, আমরা যা ইচ্ছে তাই করব, কারণ আমাদের এখানে মারওয়ারি, গুজরাটি, এদের বাংলাদেশের ডিলিংস আছে, এদের স্বার্থ ওখানে হিন্দু বাঙালি क्या हुआ हमारा क्या, ठीक है, तो हमारा इधर का माल उधर अटक जाएगा, হিন্দু বাঙালি वहाँ काऊ काऊ करता है इसलिए। তো এবার তো কিন্তু ওদের কাউটা তো আমাদের কাছে ওদের কাউ নয়, ওদের কাছে আমাদের কাছে তো ওই কান্নাটা আমাদের এখানে লাগে একদম। পররাষ্ট্রের ক্ষেত্রে যেরকম ঐক্যবদ্ধ নীতি থাকা দরকার, একই সঙ্গে কিন্তু এই যারা মানে সীমান্ত রাজ্য, তাদের একখানা বিশেষ অধিকার থাকা দরকার যে তারা এই নীতিতে হ্যাঁ মেলাচ্ছে কিনা, এটা একটা দিক। তৃতীয় ধরো হচ্ছে মুদ্রা, কারেন্সি। এই যে সারা ভারতে যে একটাই মুদ্রা, এটা খুব পজিটিভ ব্যাপার, ঠিক আছে, কারণ তাহলে এত বড় একখানা এলাকায় তোমার একই মুদ্রা চলছে, ঠিক আছে, এর ফলে তোমার বাজারটা অনেক ব্যাপক হচ্ছে ইত্যাদি। কারেন্সি এটা একটা পজিটিভ ব্যাপার। কিন্তু অন্য কোনো কিছুই কেন কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে, এটা কিন্তু ভাবার সময় এসেছে। তো এইখানে আমি তোমাকে যেটা বলতে চাইবো, যে তুমি আমি তোমায় একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। সারা বিশ্বের যথেষ্ট এগিয়ে থাকা জায়গায়, আমি রিসেন্টলি টেক্সাসে গেছিলাম, অন্যান্য জায়গাতে দেখেছি, টেক্সাসের আমার উদাহরণটা সবচেয়ে সাম্প্রতিক। টেক্সাসে ড্যালাস ফোর্ট ওয়ার্থ ওখানকার অন্যতম ব্যস্ত এবং বিশ্বে অন্যতম ব্যস্ত একখানা আন্তর্রাষ্ট্রীয় এয়ারপোর্ট। এটা মার্কিন কেন্দ্রীয় সরকার চালায় না, এটা টেক্সাস রাজ্যও চালায় না, এটা ড্যালাস পৌরসভা চালায়। আচ্ছা, কারণ সে তো সবচেয়ে ভালো বুঝবে বিষয়টা। তার মানেটা কি, আমাদের কলকাতা বিমানবন্দর তো আসলে কলকাতা পুরসভা বা মানে কলকাতা দমদম পুরসভার কোনো একখানা কম্বিনেশন, তাদের চালানোর কথা। তো সেখান থেকে যে আয়টা হবে সেটা তো এই এলাকায় ডিস্ট্রিবিউট হবার কথা, সেখানে যে চাকরিগুলো করবে সেটা তো এই বাংলার ছেলে মেয়েদের করার কথা। ভেতরে যে বিমানবন্দরের ভেতরে যে দোকানগুলো হবে, সেই টেন্ডারগুলো তো এখানকার লোকেদের পাওয়ার কথা। আমি একখানা ভিডিও করছিলাম, 90% দোকান কোনো বাঙালির না, এটা অন্য কোনো, আমি বিশ্বে এত জায়গায় ঘুরেছি, সব লোকাল।
এই যে একখানা প্রায় আমরা যুক্তরাষ্ট্র এত আমরা রক্ত দিয়েছি এই ভারতকে স্বাধীন করার জন্য, সেখানে বাঙালিকে এরকম একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না তৃতীয় শ্রেণীর দাস, নিজের মাটিতে পরবাসী, আমরা যেন আশ্রিত টাইপের এই যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এটার একখানা কিন্তু একটা অন্ত দরকার। এবং এই অন্তটা কিন্তু হচ্ছে যে রাজ্য অধিকার বাড়িয়ে বিবিধের মাঝে মিলন মহান, এই যে কথাটা, এই বিবিধতাটাকে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই বৈচিত্র্যটাকে তুমি ধ্বংস করে তুমি যেটা করছো, ওটাকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে না। ওটা হচ্ছে যে যেরকম দেখবে ডিক্টেটেড। শ্মশানে বা কবরস্থানে সব পুড়ে গেলে বা মাটি চাপা দিয়ে গেলে সব ফ্ল্যাট হয়ে যায়, সব এক। ওই একতা তো আমরা চাই না। জীবন্ত জায়গায় তো ভাই লোকে লাপাবে, ঝাঁপাবে, উঁচু নিচু থাকবে। আর আর পুরো যদি সব ছাই হয়ে যায় দেখবে সব এরকম প্লেন, তোমার ধরো কবরে মাটি হয়ে গেছে সব প্লেন, তো এই প্লেন এই এক এই এটা তো আমরা চাই না। এটা তো তো এই যে তুমি তোমার চোখ দিয়ে যারা দেখবে, অনেক লজিক্যাল কথাবার্তা, অনেক যৌক্তিক ব্যাপারটা, সিরিয়াসলি এটা আমাদের যে শাসকরা রয়েছে তারা কেন ভাবছে না? তোমার কি মনে হয়? মজার কথা হচ্ছে আমার চোখ দিয়ে দেখা আসলো এটা নয়, এটা এই আমি যে কথাগুলি বলছি এগুলি প্রায় 100 বছর ধরে বাঙালি তথা অন্যান্য গুরুত্বপূর্ণ যারা অহিন্দি জাতি তারা কিন্তু এইরকমভাবেই ভেবেছে এবং লিখে রেখে গেছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এইভাবে ভেবেছেন, আচ্ছা। এমনকি মানে শরৎচন্দ্র বসু ভেবেছেন, সুভাষচন্দ্র বসু কিছু কিছু হিন্টস দিয়েছেন, সর্বাধিনায়ক সতীশ সামন্ত যিনি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন তিনি এইভাবে ভেবেছিলেন। এবং মানে তোর অনেকে হয়তো মানে ভুলে যায়, সর্বাধিনায়ক সতীশ সামন্ত যখন তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করলেন, এই কদিন আগে জাতীয় সরকার প্রতিষ্ঠার দিন গেল, তো সেখানে একটা সিল করেছিলেন উনি। সিলটা ছিল কি, আমাদের এখন বর্তমানে সিল কি, ভারত সরকার, অশোক স্তম্ভ। ভারত সরকার, তাই না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে সর্বাধিনায়ক সতীশ সামন্তর যে সরকার, যার রাষ্ট্রপতি সর্বাধিনায়ক ছিলেন উনি, তার সিল কি ছিল, মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার। এই কথাটার মানেটা কি? যুক্তরাষ্ট্র কথাটা তার মধ্যে সিলের মধ্যে দেওয়া আছে, এটা ওপরে লেখা মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার, তলায় কি লেখা, বঙ্গদেশ। আচ্ছা। তার মানেটা কি আসলে ভেবে দেখো, একটা হিন্দুস্তানি যখন বলে যে সে দেশে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, দেশে যাচ্ছে। হ্যাঁ, সে বিহারে যাচ্ছে, বিহার তার দেশ। রাইট। উড়িষ্যাও তাই, দেশে যাচ্ছে। হ্যাঁ, এমনকি আমাদের যদি মুম্বাইতে আমাদের কোনো স্বর্ণকার ভাই কাজ করে বাঙালি, সে যখন দেশে আসে সে পশ্চিমবঙ্গে আসে। এই ভারতবর্ষ একটা বহু দেশ মিলে একটা মানে যুক্তরাষ্ট্র, এরকম একখানা এতগুলো বিবিধতার দেশ নিয়ে এরকম মহান একখানা পরীক্ষা, এক্সপেরিমেন্ট বলবো, গ্র্যান্ড এক্সপেরিমেন্ট বিশ্বের ইতিহাসে হয়নি। এবার এটা কি আমরা বিশ্বের কাছে একটা উদাহরণ হিসেবে সাকসেস করব, সাম্য সমতা এবং পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে, নাকি আমরা বলবো যে না ভাই এত তুমি এই তুমি তাই এত এদিক ওদিক চলবে না, সব আমাদের মতো হতে হবে, হিন্দি বলবে, ভেজ খাবে, ঠিক আছে, আর মারাবাড়ি আর গুজরাটির থেকে প্রোডাক্ট কিনবে। এইটা এই 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 মহানতম যে উদাহরণ মানে এক্সপেরিমেন্টটা, এর তো সারবত্তা এইটা হতে পারে না, তাই না? এবং এই একই করে ভাষার ক্ষেত্রে তোমার ধরো আমি বলবো, এমনকি ধর্মের ক্ষেত্রে যেটা ভয়ঙ্কর করা হচ্ছে, যে আমি কদিন আগে একটা ক্লাবের ইয়েতে গেছিলাম, রামরাজাতলায়, হাওড়ার। রাজা রামচন্দ্র বাংলার মাটিতে শত শত বছর ধরে পূজিত হয়ে আসছে। তার গায়ের রং সবুজ, ঠিক আছে, এইরকম এই অনেকটা এইরকম সবুজ, ঠিক আছে, এর থেকে একটু চকচকে, একটু ভার্নিশ দেওয়া, অনেকটা, অনেক হয়তো দেখতে পাচ্ছে না, অনেকটা ওই টাইপের সবুজ, যেটা পেছনে তোমার দেয়ালের দিকে রয়েছে। তার পৌরুষের প্রতি, উনি মর্যাদা পুরুষোত্তম, তবে পৌরুষের প্রতি গোপ রয়েছে তার, ঠিক আছে।
আমরা রিসেন্ট কয়েক বছরে লক্ষ্য করছি যে ভগবান শ্রীরামকে অপমান করে কিছু লোক তারা এখানে রামচন্দ্রের একটি মাকুন্দ ছবি প্রচার করছে। হাও? যিনি মর্যাদা পুরুষোত্তম বাংলার মাটিতে, যার বিগ্রহে গোপ রয়েছে, তার ওখানে এই মানে খুঁড় চালানোর অধিকারটা কার হলো? আমি জানতে চাই। এক, তার গায়ের রং বদলে দেওয়ার অধিকারটা কার হলো? এরকম ভাবে বলতে গেলে তাহলে আরেকটাও তোমার- কথা বলবো তার সাথে, যে আমি দেখেছি তারপরে দুর্গাপুজোর সময় ভগবান শ্রীরামের নামে স্লোগান দেওয়া হচ্ছে জয় শ্রীরাম। আমি কিন্তু এই স্লোগানটা ছটের সময় দেখলাম না। ভেরি ইন্টারেস্টিং। দুর্গাপুজোর সময় দেখছি, কালী পুজোর সময় কেউ কেউ এরকম বলার চেষ্টা করছে দেখছি। দুর্গাপুজোর সময় জয় মা দুর্গা হবে, কালী পুজোর সময় জয় মা কালী হবে, হুম, ছটের সময় ওদের জয় ছট যা হোক তাদের কি আমি জানি না, সেইটা হবে। ঠিক আছে, রামের পুজোর সময় জয় শ্রীরাম হবে। এই যে তুমি যখন এক মানে কোন ঠাকুরের নামে ধ্বনি উঠবে এটাও ঠিক করে দিচ্ছ, কোন ভাষায় সেটা বলবো সেটাও ঠিক করে দিচ্ছ। দেখবে রামের নামে পতাকাগুলো হচ্ছে হিন্দিতে লেখা, সেখানে যে রামের ছবি রয়েছে সেখানে রামকে রীতিমতো অপমান করা হয়েছে। আমরা রামরাজাতলায় যে মূর্তি দেখে এসেছি, রূপ দেখে এসেছি শত শত বছর ধরে, তার থেকে আলাদা। না, এই তার জায়গাতে মানে তো এটা একখানা, আমরা কিন্তু আমাদের যে চিরাচরিত যে রামচন্দ্র, রাইট, আমাদের ঘরের যে রামচন্দ্র, ঠিক আছে, সীতা বিনে আমি যেন মণিহারা ফণি, ঠিক আছে, তাকে ধ্বংস করে একটা অদ্ভুত রূপ, ভাষ্য, স্লোগান নিয়ে আসা হচ্ছে, একটা বিশেষ ভাষায় নিয়ে আসা হচ্ছে, সেটা বিশেষ অঞ্চল থেকে নিয়ে আসা হচ্ছে। কেন ভাই? চাপিয়ে দেওয়া হচ্ছে। তুমি তুমি তোমার আমাদের মা নাচিন্দার যে মূর্তি তুমি ইউপি বিহারের জায়গায় জায়গায় প্লেস করছো না কেন? না, এরকম আমাদের ভাবে দেখতে গেলে আমাদের যারা এখানে বাঙালি, আমরা যাদের পুজো করি তাদেরগুলো ওখানে নেই কেন? তো দিবে আর নিবে মিলাইবে, ঠিক আছে, তো শুধুই নেব, তুমি কিছুই নেবে না, মানে আমি শুধু ইম্পোর্ট করব, তুমি শুধু এক্সপোর্ট করবে, তারপর মানেটা কি হবে? এরকম করলে কার ইকোনমি ভালো হবে আর কার ইকোনমি খারাপ হবে? আর ইকোনমিটা এক্ষেত্রে শুধু টাকার নয়, ইকোনমিটা হচ্ছে আমাদের ধর্মবোধের, ইকোনমিটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের। তার মানেটা কি? মানে তাদের প্রতি ভগবানের সব রকম আশীর্বাদ রয়েছে, আমরা এক্সট্রা পাওয়ার জন্য ইম্পোর্ট করছি, আর আমাদের ঠাকুর দেবতারা সব ইউজলেস, তার মানে তাই আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। একজন শাক্ত বাঙালি যার বাড়িতে 300 বছরের বেশি সময় ধরে দুর্গাপুজো হয় এবং সেই পুজোর সেবায়েত আমি, হুগলি জেলার বলাগড়ের পাটুলি গ্রাম, জিরাট স্টেশনের পাটুলি গ্রামে মঠবাড়ির আমি সন্তান, আমি অন্তত সহ্য করব না, আমি অন্তত সহ্য করব না। এই শিব ঠাকুরের ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে। মানে এখন একটা মাংসল পেশি বিশিষ্ট, মানে একদম একটা বেশ বডি বিল্ডার শিব। আগে আমরা জানতাম শিব বলতে একটা মানে ভুঁড়িযুক্ত নাদুস নুদুস ব্যাপার, সেই জায়গাটাও ডিফারেন্স হয়ে যাচ্ছে। শুনুন, দুটো উত্তর দেব। একটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা দৈব, আমাদের যে রূপগুলি রয়েছে সেগুলো যখন ওয়েস্টার্ন কার্টুন দেখে ফটোশপে তৈরি হয় না, তার দৈবত্ব নষ্ট হয়ে যায়। এটা আমি বিশ্বাস করি, একদমই এটা আমি মনে করি। হুম। এগুলোর একখানা ইতিহাস আছে, এই যে ধরনের যে রূপগুলো, দুটো ইতিহাস আছে, এবং এই দুটো ইতিহাসই একটা আমাদের নিজেদের ধারা নয়। একটা হচ্ছে যেটাকে স্ক্যান্ডিনেভিয়া বলে, ডেনমার্ক, তারপরে ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি, এসব জায়গার যে যারা আদি ভগবান ছিল, নর্ডিক গডস বলা হয়, ঠিক আছে, থর ফর এই ধরনের, ওডিন এই টাইপের, তো তাদেরকে কেন্দ্র করে লেট 80s থেকে
এক ধরনের কার্টুন ক্যারেক্টার্স তৈরি হয়, তাদের রূপ তৈরি হয়। যেমন হারকিউলিস আর বা এই ধরনের। আরও গ্রিক, আমি এটা স্পেসিফিক্যালি ওই ধারা থেকে এসছে। আরেকটা তৈরি হয় হচ্ছে যেটা হচ্ছে জাপানিজ অ্যানিমে। এই দুটোর একটা অদ্ভুত কম্বিনেশনে আমাদের ভারতবর্ষে ভগবানের রূপ তৈরি হচ্ছে। আমার এটা কি অ্যাবসার্ড লাগে ভাবতে। মানে আমি এটা মানে কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি মুখটা বা ইয়েটা বাদ দিয়ে দাও, তার জায়গায় যদি ওরকম ওই স্ক্যান্ডিনেভিয়াগুলো বসিয়ে দাও, তোমার দেখবে আরও বেশি ন্যাচারাল লাগছে। কেন হবে এরকম? মানে অসুরের এমনকি চেহারার মতো অস্ত্রগুলো একটা। যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম একটা এরকম যে পরিসরে, এরকম ধরনের পরিসরে একটা যেরকম গান আহ, আহ, খুব পপুলার, ঠিক আছে, অনেকগুলো জেবিএল ফেবিএল দিয়ে বাজে, ঠিক আছে, সেটা হচ্ছে জয় শ্রীরামের বজরং মিক্স, হুম 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 হুম। টানা, ঠিক আছে। এর একটা ভিডিও আছে, এই ভিডিওটা একদিন মন দিয়ে দেখছিলাম। সেখানে অসুর দেবতা মিলে ফিরে ভিডিও টিডিও করে একদম গ্রাফিক্স দিয়ে একটা বানানো হয়েছে, খুব ইন্টারেস্টিং। যে ছেলেরা এটাকে কনজিউম করছে, আমাদের ইয়াং বাচ্চা ছেলেমেয়েগুলো, তারা তো জানেও না। আমি বেশ কিছু অস্ত্র বুঝতে পারছি এগুলো সব আর্লি নর্ডিক ইয়ে থেকে নেওয়া হয়েছে। যেরকম আমি কি করে বলবো, কুঠার দেখেছো, হুম হুম ঠিক আছে, ওদের ওখানে একটা ডবল কুঠার হয়, হুম। মাঝখানে একটা অ্যানভিল মতো রয়েছে, দুদিকে যেন দুটো কুঠার, ডবল কুঠার, পরশুরামের সিঙ্গেল হ্যাঁ কুঠার হ্যাঁ নয়, হ্যাঁ। কেন ওরা ডবল কুঠার, এই জিনিসটা ওদের ওখানে চলতো। হুম হুম হুম। ওটা ছোট ছোট স্মল। ওটা ইম্পোর্ট করে নিয়েছে, ঠিক আছে। আলাম এটা এটা তো আসলে আমার দেবতার দৈবত্বকে হরণ করা হচ্ছে। এর মাধ্যমে আমার দেবতা কি তাহলে একখানা স্ট্যাটাস হয়ে গেল, রিল হয়ে গেল, আপডেট হয়ে গেল, কভার পিকচার হয়ে গেল? আমার সন্তান কালকে পাশ করবে কি পাশ করবে না, আমার ঠাকুরদা কাল রাতটা হাসপাতালে তার পেরোবে কি পেরোবে না, এইটার জন্য আমি তাহলে কোথায় যাব? আমি রিল আর স্ট্যাটাসে যাব? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা খুব জাস্ট ওই প্রশ্ন না। তুমি শিবের থেকে প্রশ্নটা আমি সেখান থেকে নিলাম, কিন্তু আসলে একটা অন্য জায়গায় আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি কোনো ঠাকুরের নাম করতে চাই না। এতক্ষণ যা নিয়ে কথা হচ্ছে, দেখলাম যে ছেলেপুলেরা নাচেও, ঠিক আছে। আমি এদের সকলকে বুকে হাত দিয়ে, আমার কাছে তোরা যদি দেখিস, আমার কাছে বলতে হবে না যে হ্যাঁ এরকম, যেটা নিয়ে তুই নিজের আত্মপরিচিতি তৈরি করছিস ভাবছিস হয়তো কেউ কেউ, যে হ্যাঁ আমি এই সঙ্গে সঙ্গে একটা কমেন্টে লিখে দিয়ে এলি যে কথাটা, তোর মার শরীর খারাপ হলে তাকে ডাকবি, তাকে ডাকিস। তোর মা যখন মানত করে তার মন্দিরে করে, সে যদি না করে, তাহলে একটা ভগবানের নাম নিচ্ছিস, ইউজ করছিস তো, তার মানে তার মধ্যে ইউজ করছিস, তা তোর থেকে তো ভণ্ড পাপিষ্ঠ আর কিছু হয় না, যারা ভগবানের নাম ইউজ করছে। আরেকটা কথা মাথায় রাখবে, ভেবে দেখো, আমাদের যারা হাজার হাজার বছর ধরে এই বাংলার মাটিতে বাঙালিকে বাঁচিয়ে রেখেছে, তাদের হাত সরে গেলে কিন্তু কোনো স্ট্যাটাস আর কোনো জেবিএলের বক্স দিয়ে কিন্তু তার পূরণ হবে না, কিচ্ছু হবে না। এবং এই প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে, বাঙালির মন্দিরগুলো দখল হয়ে যাচ্ছে। একদম। অরিজিনাল কালী মন্দির, সঙ্গে দুটো উইং অ্যাড করলো, হ্যাঁ হ্যাঁ সেই উইংগুলো এত বড় হয়ে গেল, সেটাকে একটু সাইড করে দিল, একটা হিন্দুস্তানি পুরুত চলে এলো, একদম। পুরো সাইড ফাইড নিয়ে ফিরে, তারপরে তুমি বুঝবেও না ওটা কখনো বোধহয় তোমার বাপ ঠাকুরদার ছিল। আমরা দু একটা কবল মুক্ত করেছি এরকম, তো আমি বলছি, এই তারক সিং একটা আছে তৃণমূলের কাউন্সিলর কলকাতায়, এদের দলবল মানে মানে আশ্রয় পাওয়া দলবল, আমাদের এই রায়বাহাদুর রোডে বেহালাকায় একটা চণ্ডী মন্দিরে এইরকম করেছিল, আমরা সেটা আটকেছি। এবং একাধিক জায়গায় এই ঘটনাটা ঘটছে। এই হাওড়া স্টেশন থেকে সব জায়গায় এই এরকম একটা করে, আমরা মানে এটা আর একটা অন্য কালী বিজনেস পুজো, স্টার্ট হয়ে গেছে। আমরা কালী পুজোকে দেওয়ালি হতে দেব না, আমরা দুর্গা পুজোকে নবরাত্রি হতে দেব না, আমরা দোলকে হোলি হতে দেব না, ঠিক আছে। খুব স্পষ্ট কথা, বাঙালি হয়ে জন্মেছি, বাঙালি হয়ে মরবো, মাঝে কোনো কথা নেই।
তো এই যে তোমরা যখন এই ধরনের কথা বলো, তখন তো অনেকে বলে যে এমনিই ভারতবর্ষে অনেক বিভেদ হচ্ছে, হিন্দু মুসলমান বিভেদ হচ্ছে, আরও অন্যান্য বিভেদ হচ্ছে, তার মধ্যে আবার বাঙালি অবাঙালি দেশ তো টুকরো টুকরো গ্যাং এই ধরনের হয়ে যাবে। তো সেটাকে তোমরা কিভাবে যদি বলো? ওরা কি এই যারা হোলি করে তারা দোলটা নিচ্ছে না, তারা কি দেশকে বিভাজিত করছে? আমি দোল করছি, ও হোলি করছে, ও দোল নিচ্ছে না, ও কি বিভাজিত করছে? তাহলে আমি দোল করছি, হোলি নিচ্ছি না, আমি কি করে বিভাজিত করছি? একই যাত্রায় তো পৃথক ফল হয় না। যদি না তুমি মনে করো ওরটা চাপিয়ে দেওয়ার অধিকার তার আছে, সেটা আটকানোর অধিকার তোর নেই। ও উঁচু, তুমি নিচু, এই কথাগুলো যারা বলে তারা হীনমন্যতায় ভোগে। তারা বাঙালির ভারতে অন্যান্য জাতির সঙ্গে সমান অধিকারে বিশ্বাস করে না। আমি তো বললাম বিবিধের মাঝে যদি মিলন দেখতে হয়, তুমি যেটা বলছো যে হ্যাঁ ঠিক আছে, সব ইয়ে করো, আমি মা রক্ষাকালীর মন্দির চাই ইউপি জুড়ে। এখানে যেরকম তুমি মোটামুটি 2017-18 পর থেকে এতগুলো নতুন বানিয়েছো, সেগুলোকে মানে রাজনৈতিক কারণে বসানো মূর্তিকে আমি মন্দির বলবো কিনা জানি না, তার কারণটা আমি দেখেছি ভোটে একটা স্পেসিফিক গ্রুপ হেরে যাওয়ার পরে সে মন্দিরে মনে হয় না কেউ 5 মাস 6 মাস কেউ গেছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে কি খারাপ লাগে, ঠিক আছে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিল, রাইট রাইট, তারপরে বর্ষাকাল চলে এসছে, দেখেও নি। আমি এটা খুব বিভৎস দেখেছিলাম। আমি ভগবানের একটা- মাথায় জল পড়ছে। না না, জল পড়ছে না, আমি এটা খুব দেখালাম, এটা হচ্ছে ধরো খুব কাঁচা, তাড়াতাড়ি করে দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। হয়তো কোনো দাদা আসবে, ঠিক আছে, ওপেনিং করতে, ঠিক আছে, কোনো জি আসবে, ওদের তো আবার দাদা আসে না, ওদের জি আসে। তো যাই হোক, তো জি আসবে, তো ওপেনিং ফোপেনিং সব করিয়ে দিয়েছে। তারপরে বর্ষাকাল হয়েছে, তারপরে হেরে গেছে, তখন আর ধরো চিন্তা নেই, তখন সব নিজের যে যার নিজের। তো আমার মনে পড়ে এটা হনুমান মূর্তি একখানা, এবার তারাহুর মধ্যে হয়তো কাঁচা ছিল, বা হয়তো কোয়ালিটি একটু লো ছিল, মাটির এঁটেলে অনেক কিছু হতে পারে কারণ, ঠিক আছে। কোয়ালিটি যদি খারাপ থাকে, কেউ যদি নিয়মিত রোজ থাকে, তার চোখে দুদিনে ধরা পড়বে যে ভাই কী হচ্ছে, একটা ক্র্যাক আসছে কিনা ইত্যাদি, ঠিক আছে, তখন বলবে যার থেকে কিনেছিল ওটা কী জিনিস দিলি আমায়। দিনের পর দিন বৃষ্টি পড়েছে, এবং তারপরে প্রথমে তো রং চটেছে, তারপরে তোমার ধরো মাটি বেরিয়ে এসছে করে, তারপরে সেটা ধুতে শুরু করেছে, রাস্তার পাশে আছে, কি বিভৎস রূপটা লাগছে তুমি ভাবতে পারবে না। আমি ফটোটা তুলতে পারিনি, রূপটাই এত বিভৎস হয়, তুই বুঝতে পারছি তো, তোমার গোলে গোলে জলে পড়ে ব্যাপারটা যেরকম রূপ লাগে। তো আমি তো এদের থেকে ধর্ম শিখবো না, আমি তো এই যারা দৈব সম্বন্ধে এই মনোভাব রাখে এদের থেকে তো আমি ধর্ম শিখবো না, তাই না? আমি শাক্ত, আমি বাঙালি, এই বাংলার এটা সভ্য বাংলা, এখানে বাঙালি যারা হিন্দু মুসলমান খ্রিস্টান, ঠিক আছে, তাদের মধ্যে যে শান্তি এবং পারস্পরিক ভালোবাসার ভাব এই পশ্চিমবঙ্গে, সেটা বজায় রাখা আমাদের কাজ। এবং যারা আসবে, কেউ বাইরে থেকে এলে অন্য স্টেট থেকে, এটার সঙ্গে মিলিয়ে নাও, কোনো সমস্যা নেই। যদি বলে আমরা সকলে হিন্দু, যাও মানত করো মা চণ্ডীর, মানত করো মা শীতলার, কোনো কেউ কেউ আটকাবে? সেটা না করে আমার আলাদা চাই, তাহলে টুকরো কে করছে? টুকরো কে করছে? তোমার সংখ্যা বাড়লে তোমার তথাকথিত ধর্মীয় অনুষ্ঠানের নামে তুমি লালেপাপ লাগেলু ভোর থেকে চালাবে, টুকরো কে করছে? তুমি তো দুর্গাপুজোর ঢাকের কাঠিতে আরেকটা পাশে ঢাক এনে বাজাতে পারো, সেটা তো ঐক্য। নাকি তোমার রাত 3টে না রাত 2টো থেকে মারেলো কচাকচ, পুলিশও চুপচাপ থাকে, ঠিক আছে, কি দরকার নেই দাদা, ওদের ছেড়ে দিন, ঠিক আছে, আবার ঝুট ঝামেলা করবে কেন? এটা তো টেরর টাইপের কথাবার্তা হচ্ছে, এগুলো কাদের সম্বন্ধে? দরকার নেই দাদা, ঝুট ঝামেলা, মানে মনে হচ্ছে টেরর একখানা গ্রুপের সাথে কথা বলে ওদের সঙ্গে ঘাটাবেন না, কেন এই অবস্থাটা হবে? এর সলিউশন চাই আমরা। তো তোমার কি মনে হয়, মানে বাংলাতে
এই যে একটা নতুন করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর জন্য কি বাঙালিরা দায়ী নয়? বাঙালিরাই তো অ্যাকসেপ্ট করছে। একটা মহিলা যদি অন্ধকার রাস্তায় ধর্ষিত হয়, হুম, মহিলার অন্ধকার রাস্তা দিয়ে যাওয়াটা দায়ী নাকি ধর্ষক দায়ী? অবশ্যই ধর্ষক দায়ী। এটা বুঝতে হবে। ফলে প্রথম যেটা, যে কোনো জিনিসের নিয়ম থেকে, যে যাকে খুন করা হচ্ছে, যখন ছোঁড়া মারা হচ্ছিল সে সরে যায়নি কেন, এইসব টাইপের লজিক থেকে বেরোন। ওকে? কারণ আমরা হিন্দি সাম্রাজ্যবাদী শাসনে রয়েছি, তার দাসত্বে রয়েছি। হিন্দি সাম্রাজ্যবাদ মানে, এটাও মানেটা বোঝা উচিত, এর মানে হচ্ছে কিন্তু যে গুজরাটি এবং মারোয়ারি পুঁজি তার একটা বাহু, আরেকটা হচ্ছে হিন্দি উর্দু এলাকা, হিন্দুস্তানি এলাকার জনসংখ্যা তার হচ্ছে আরেকটা বাহু। অর্থাৎ পুঁজি এবং সংখ্যা এর মিলিত যে শক্তি, এটার মাধ্যমে ভারতে অহিন্দি এলাকাগুলোকে বাজার হিসেবে, সেটা হচ্ছে গুজরাটি মারোয়ারি পুঁজির জন্য, এবং এলাকাগুলোকে এই হিন্দুস্তানি এলাকার বিস্ফারিত জনসংখ্যা ঢোকানোর জন্য একরকম উপনিবেশ হিসেবে ব্যবহার করার পেছনে যে শক্তি, সেটা হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ। এবার এটা কিন্তু আজকের নয়, রিসেন্ট নয়, 47 সাল থেকে এই জিনিসটা হচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের হাত থেকে বেহাত হয়ে গেছে। সেই কারণে বাংলা পক্ষ কী বলে, আমরা বাঙালির রক্তে স্বাধীন এই ভারতবর্ষে 15ই আগস্ট 1947-এর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। আচ্ছা, তারা বারবার, আমরা সমান, আমরা পশ্চিমবঙ্গের যা আছে সেটা পশ্চিমবঙ্গ ভোগ করতে চাই, এইটুকুই তো আমাদের দাবি। হুম, ঠিক আছে, আমাদের আমরা তো বিহারে গিয়ে চাইছি না। না, আমাদের জুটটা আমাদের চাই, আমাদের কয়লাটা আমাদের মালিকানা চাই, আমাদের কোস্ট লাইনটা আমাদের মালিকানা চাই, আমাদের চাটা আমাদের মালিকানাধীন চাই, আমাদের পাটটা আমাদের মালিকানাধীন চাই, আমাদের আয়রন অ্যান্ড স্টিলটা আমাদের মালিকানাধীন চাই, আমাদের গঙ্গা নদীটা আমাদের মালিকানাধীন চাই, আমাদের ফারাক্কাটা আমাদের এনটিপিসি যেটা বিদ্যুতের যেগুলো সেটা আমাদের মালিকানাধীন চাই, এই তো আমাদের পোর্টটা আমাদের মালিকানাধীন চাই। আমরা তো খুব জটিল কিছু বলছি না। আমাদের জিনিসটাই আমরা হ্যাঁ, চাইছি, যা তাতে আমাদের তা অসুবিধা আমাদের, কোথায়? যা তোমার তা তোমারই তো। হ্যাঁ, আরে গুজরাটের পোর্টগুলো তো গুজরাটিদেরই, হুম, কিন্তু বাংলার পোর্ট যদি গুজরাটির হয়, গুজরাটের পোর্ট গুজরাটির হয়, তাহলে তো সমস্যা, রাইট। তাই না? এই যে, আর এখন কেন বলছো যে এর প্রকোপ বাড়ছে, তার কারণটা হচ্ছে যে সংখ্যাও যখন বাড়তে থাকে পুঁজির ক্ষেত্রে, তুমি ধরো কদিন আগে আমি পুঁজি, এই যে এক্ষুনি বলো না পুঁজি এবং সংখ্যা, আমি এই দুটো কথাই বলি। পুঁজির দিক থেকে যদি তুমি দেখো, কদিন আগে একটা বেরোলো, আর তাও আবার হচ্ছে যে মার্কেট ক্যাপ এইসব দিয়ে, অর্থাৎ এই যেগুলো বহিরাগত, এগুলো এত জায়গায় যে ওই মানে ওই ফরেন ট্যাক্স হেভেনে কী সব যেগুলো গুলগাপ্পি করে রেখেছে, আমি সেসব বাদই দিলাম, মানে সেসব বাদ দিয়ে সংখ্যা এটা, রাইট? কদিন আগে তো একটা ধরা পড়লো একটা ডাকাত, ঠিক আছে, বাঙালি এগুলোকেই দেখি বলে ওদের হেভি ব্যবসা বুদ্ধি আছে। কোনটা? সঞ্জয় সুরেখা, এই কমকাস্ট ফমকাস্ট গ্রুপ খুব অ্যাড দেয়, ঠিক আছে, এই স্টিলের ডান্ডা, ঠিক আছে, 5,000 না 10,000 কোটি টাকা ঝেড়ে দিয়েছে কোত্থেকে, লোন ফোন নিয়ে। লোন মানে কি? আমাদের টাকা। আমরা মনে কি দেখ ব্যবসা কি দেখ, ওইদিকে যদি তোমার বাড়ির ছেলেটা ন্যাচারালি যদি 10 টাকাও ঝেড়ে, তো লজ্জা করলো না 10 টাকা চুরি করতে? আর গর্ব কী করে হবে যদি কমকাস্টে গিয়ে কোম্পানি চাকরি পায়? বারে যে 10,000 কোটি টাকার চোর ডাকাত, তার যদি কর্মচারী হতে পারো, তুমি জীবনে সফল। আমাদের তার মানে এই পুরো লজিকটা বুঝতে হবে যে ভাই, যে ওদের গোড়ায় গোলদ। গোড়ায় গলদ, যে চুরি করে টাকা করে। আচ্ছা, চাকরির তুমি কথা বুঝতে যখন- পারো না, বিড়লাদের প্রথম ব্যবসা কি জানো? ড্রাগ স্মাগলিং, আফিমের স্মাগলিং করতো চায়নায়। ব্রিটিশদের সময় তো ওরা তো টাকাটা তো তোমাকে হাতে দেবে না, ওরা তো মাল লুটতে এসছে ব্রিটিশরা। ওরা কি বিড়লাকে পয়সা দিতে এসছে? তো বিড়লা বুঝলো তো এরমভাবে তো আমাকে, তাহলে তাহলে আমাকেও পয়সা করতে হবে, हम भी पैसा करेगा, तो कैसे करेगा? ड्रग स्मागलिंग करके करेगा। এবার ড্রাগ স্মাগলিং একখানা তোমার লুক্রেটিভ একখানা জিনিস, তাই না? দাউদ ইব্রাহিম এমনি এমনি করতো, লুক্রেটিভ বলেই না করতো। দাউদ ইব্রাহিম ফেসে গেছে, বিড়লা বোধহয় ভারতরত্ন হয়ে গেছে, নাকি ভারতরত্ন হয়ে গেছে, না বলা যায় না, হয়ে যেতে পারে সামনে, তাই না? এবং 1943-এ বিড়লা এবং তার দেশওয়ালি ভাইরা মিলে চালের কালোবাজারি এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করেছে। 60 লাখ, 60 lakhs। সবচেয়ে অ্যাফেক্টেড জেলার নাম মেদিনীপুর, যেখানে প্রায় 10 লাখ মানুষ মারা যায়। 10 লাখ।
এই সংখ্যাগুলোর কিন্তু সাইজ বোঝা দরকার। তো যাই হোক, পুঁজির কথা, কদিন আগে আমি যে কথাটা, আমি অন্য প্রসঙ্গে ঢুকে গেলাম আর বেরিয়ে আসছি, পশ্চিমবঙ্গের টপ 50 পুঁজি গ্রুপের, ঠিক আছে, নাম দেওয়া হলো উইথ অ্যামাউন্ট। বাঙালি 4টে, 50-এ 4। আমি বলে দিচ্ছি কোন 4টে বাঙালি। 3টে আমার এমনি মনে পড়ছে। একটা হচ্ছে ওই চ্যাটার্জি গ্রুপের ওই লক্ষ্মী গ্রুপ, ঠিক আছে, মকাইবাড়ি, ওবিটি, কার্পেটস, এগুলো যাদের। আরেকটা হচ্ছে মোস্তাক হোসেনের পতাকা গ্রুপ, পতাকা বিড়ি। পতাকা বিড়ি, মুর্শিদাবাদ সাইড। থার্ড হচ্ছে যদ্দূর মনে হয় সেনকো, আই মে বি রং। ফোর্থটা আমার মনে পড়ছে না। ফোর্থটা বোধ হয় সাজ ফুডস। এখন সাজ ফুডসটা কার হবে আমি জানি না, বাঙালি বোধ হয়। এটা সাজ ফুডসটা হাইলি লাইকলি হচ্ছে তোমার বিস্ক ফার্ম, হয়তো আমি ভুল হতে পারি। এই টোটাল 4, বাকি 46 সব হচ্ছে বড়বাজারিয়া, চোরারিয়া, বাটপাড়িয়া, গাঁটকাটিয়া, ঠিক আছে, সব কটা ওই। এবং প্রতিটা ক্রিমিনাল, প্রতিটা। এরা কিন্তু সোনার কেল্লার দেশ থেকে সোনার বাংলায় পকেটে করে সোনা নিয়ে আসেনি, সোনার বাংলায় সোনা আছে বলে এসছে, এটা বোঝা দরকার। ওরা ছাড়া আমরা করব কি? কনজিউমার বেসটা আমাদের, যে জিনিসটা আমরা দিচ্ছি সেটা কিন্তু আমরা আর কাউকে দিতে পারি, এটা বাঙালিকে দিতে পারি। বাঙালিকে দিলেই তার কিন্তু পুঁজিটা তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি যদি তার থেকে কাউর থেকে না কেনো, ও কিন্তু হাওয়ায় নিজের ইনভেন্টারি খালি করতে পারবে না, ঠিক আছে? তো এই যে এটা বোঝা দরকার একটা। হ্যাঁ, এইখানে 1 মিনিট আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। এই যে তুমি যেটা বললে, এক্স্যাক্টলি আমারও পয়েন্ট ওখানেই। বাঙালিরাই তো বাঙালিদের শত্রু বলা যেতে পারে। না, একদম না, তাহলে বাঙালিরা একদম না। বাঙালিদের থেকে কেন কিনছে না? আমি তোমায় বলছি কোন ক্ষেত্রে কি। তোমার এই প্রশ্নটার উত্তর আসি, প্রথমেই বাঙালির শত্রু প্রশ্নটায় আসছি। এটা তো একটা পুঁজির প্রশ্ন গেল। রাইট। এবং ধরো টেন্ডার ফেন্ডার, এই ওই জালি করে, এই যে তোমার ধরো লকডাউনে অনেকের ক্ষতি হয়েছে, এদের ক্ষতি হয়েছে, লাভ হয়ে গেছে। তো বাঙালি করছে না কেন? বাঙালিও তো ওই প্রসেসে যেতে পারে। কোন প্রসেসটায়? আমি তো বলছি, কি কম কাস্টের প্রসেসে যাবে? $10,000 10,000 কোটি টাকা ঝাড়বে? যদি সেটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে না যাচ্ছে। না 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 না, এবার এটাই তো হচ্ছে কথা, এটাই তো হচ্ছে কথা, এটা ওদের প্র্যাকটিস। আমরা এই 2 নম্বরিগুলোকে বাংলা থেকে দূর করতে চাই। এটা কোনো প্র্যাকটিস হতে পারে না। এটা একখানা লো গ্রেড ট্রেডার প্র্যাকটিস, এটা কোনো ক্যাপিটালিস্ট প্র্যাকটিস নয়। আমাদের এই পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে পুঁজিবাদ ডেভেলপ করেনি, কারণ এটা হচ্ছে যে জালি ট্রেডার, ব্যাংক, 2 নম্বরি, ঠিক আছে, এই সব দিয়েই চালিয়েছে। এটা তুই বলো তো, একখানা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট বলো তো, যে মনে করে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা মানে একটা ভারতের একখানা কোনো মারোয়ারি বা গুজরাটি কোম্পানির থেকে কিনবো, বিকজ দে মেক ইট দ্য বেস্ট, বিকজ দে মেক ইট দ্য বেস্ট। এরকম কোনো প্রোডাক্ট হয়? নট বিকজ যে হ্যাঁ ওর ফ্রেট চার্জেস কম, ঠিক আছে, লেবারকে পয়সা দেয় না বলে চিপেস্ট, এইসব কথা বলছি না, বেস্ট। আছে 2-1টা জিনিস, মকাই বাড়ির চা বাঙালির বিশ্বের সবচেয়ে দামি চা, ঠিক আছে। তার মানে তুমি এত বছরেও আসলে নিজের একখানা কোনো প্রোডাক্টে তোমার সম্ভার হবার কথা, ঠিক আছে। তো একটা বহু আগে একটা খুব ইন্টারেস্টিং কথা পুঁজিবাদের ক্ষেত্রে যেটা জানা উচিত, সেটা হচ্ছে যে মানে একটা হচ্ছে একখানা মানে যারা 2 নম্বরি টাইপের পুঁজির ক্লাস, আর যারা যথার্থ পুঁজিবাদী, তাদের মধ্যে একটা বেসিক তফাৎ আছে। তবে অন্যভাবে বলি, তুমি উত্তরটা দিতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, তোমার আমেরিকায়
টপ সবচেয়ে বড়লোক 3টে কোম্পানির নাম করো তো, মনে হবে সবচেয়ে বড়লোক না হতে পারে, তুমি জাস্ট বিরাট বড়লোক 3টে কোম্পানির নাম বলো। অ্যাপেল, মাইক্রোসফট হ্যাঁ, আর উইন্ডোজ, যদি উইন্ডোজ তো মাইক্রোসফটই হলো। হ্যাঁ, গুগল। গুগল, ঠিক আছে, অ্যাপল, মাইক্রোসফট, গুগল। অ্যাপল কি করে? এই তো ফোন বিক্রি এখানেই আছে। মাইক্রোসফট তো মাইক্রোসফট, গুগল তো গুগল, ঠিক আছে। আচ্ছা, ভারতের টপ 3টে কোম্পানির নাম করো তো। টাটা আর 1 নম্বর, আর 2 নম্বর তোমাকে রিলায়েন্সে যেতে হচ্ছে। হ্যাঁ, রিলায়েন্স, রিলায়েন্স, হ্যাঁ, আর 3 আদানি। আদানি। আচ্ছা, শুরু করে আদানি কি করে? আদানি পোর্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল। আদানি সব করে হ্যাঁ, এবং টেন্ডারের ভিত্তিতে করে। টাটা হোক, তোমার এই আম্বানি হোক, আগে বিড়লা ছিল, কিন্তু অধিকাংশ ব্যবসা টেন্ডারের ভিত্তিতে। নেহেরুর টাইমে টোটাল ভারতের 50% কেমিক্যালসের বরাত পেয়েছে টাটা। যাই হোক, আমি সে যাচ্ছি না। আদানি কি তোমার মনে হয় সয়াবিন বিক্রি করে পয়সা করে? একদমই না। তাই না? এই সয়াবিন, তেল ফেল, এগুলো বাইরে, এগুলো লোকেদের মুরগি করার জন্য। এগুলো যে এখানকার টাকা এদিক ওদিকে নিয়ে যাচ্ছে, তার খাতা ফাতা জালি করে, একে মাথায় টুপি পরিয়ে, ওকে ফান্ড করিয়ে, একজন নেতাকে প্লেনে চড়িয়ে তার থেকে এই আনিয়ে ফানিয়ে, তার জন্য তারা বাইরে একটা কিছু লাগবে। যে সুদীপ্ত সেন যে কি সিনেমাতে পয়সা ঢালতো, তো কি সিনেমা থেকে আয় করতো নাকি? তো এও এই সর্ষের তেল আর এই সয়াবিন ইয়ে করে না। তুমি প্রথম যে 3টে পুঁজি, পরের যে 3টে পুঁজির কথা, বেসিক তফাৎ কি? এই পুঁজিটা হচ্ছে বেসড অন হোয়াট ইউ নো। এই পুঁজিগুলো বেসড অন হু ইউ নো। রাইট। তো হু ইউ নো টাইপের পুঁজি মানে কি? এটা তোমার হচ্ছে স্যাঙাত নেটওয়ার্কিং। ভাই কি লাগবে বল, ব্যবস্থা হয়ে যাবে। এই যে ব্যবস্থা হয়ে যাবে, জোগাড়ু ব্যাপারটা। ওর মালটা তো ব্যবস্থা হয়ে যাবে না, ওর মালটা তো এমনি কাটতেই হবে। আজকে কি আমরা যে গুগল ব্যবহার করি, গুগল আমাদের বলে যে গুগল ব্যবহার করতে হবে? একদমই না। তা নয় না। কিন্তু এই কলকাতা বন্দরের হ্যান্ডলিংয়ের কন্ট্রাক্টটা যে আদানি পেয়ে গেল, কীভাবে পেল? জোগাড় এটা তো বুঝতে হবে, ঠিক আছে। এবার এই করে তার প্রফিট হবে, যার ফলে হচ্ছে যে একটা জিনিস এটাও বোঝা দরকার যে বাঙালি এটা করছে না কেন। ভারতে হিন্দি সাম্রাজ্যবাদ এমনভাবে সেই গঠন করেছে যেখানে বাঙালি একটি দ্বিতীয় শ্রেণীর জাতি। এই ইনার নেটওয়ার্কে কখনো বাঙালি থাকবে না, এই সেন্ট্রাল গেমে বাঙালি কখনো থাকবে না, নেওয়া হবে না, ব্যাপার এটা। নেওয়া হবে না, একদম 100% এটা ষড়যন্ত্র বলা যেতে পারে। হ্যাঁ, শুধু বাঙালিদের এগেনস্টে না, এটা তামিলদেরও নেওয়া হবে না, মালায়ালিদেরও নেওয়া হবে না। এই গেমে তাদের ঢোকানো হবে না। তাদের কি বলা হবে, তোর রাজ্য যদি মোটামুটি আমাদের আটকে, তোর রাজ্য যদি একটু করে খেতে পারিস করে নে, কিন্তু তোদের থেকে ট্যাক্স তুলে আমরা যেগুলো করে খাই ওর মধ্যে তোর কোনো ভাগ নেই। তোর টাকাতেই হচ্ছে, ইউপি বিহার রাজস্থানের ট্যাক্সের টাকায় হচ্ছে না, কোনো ট্যাক্স ওঠেই না, কোনো প্রোডাক্টিভিটি নেই, কিচ্ছু নেই, তাই না? ফলে আমাদেরও এমটা সেটা রাখতে হবে যেটা পসিবল এম। এক্স্যাক্টলি। প্রথম হচ্ছে তোমার ঘরটা তো বাঁচাও। আমার বাংলার মাটিতে টাকা করার সবকটা উপায় সেগুলো তো আগে নাও একটি। এবং যেহেতু আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে বোঝার চেষ্টা করি দুনিয়াতে সব কিছু, ঠিক আছে, ধরো এই পডকাস্টটা কেউ দেখছে, সে একটা দেখে তার ভাববে, সে মনে করবে ঠিক বলছে, মনে করবে ভুল বলছে, ঠিক আছে। কিন্তু একটা অ্যাভারেজ দিনে আমি যদি একটা ফোন বার করি এবং দেখছি, টিভিটা দেখছি, হোয়াট এভার কিছু শুনছি, একটা বিলবোর্ড দেখছি, আশপাশে আমি তো দুনিয়াটা ঘুরে বেড়াচ্ছি, বাংলার মাটিতে, বাংলার কটা শহরাঞ্চলে আমার যা যা ইনফরমেশান সোর্স আছে মাথায় ঢোকার, ঠিক আছে, তার 90% বহিরাগত মালিকানাধীন। তো ও তোমার মাথায় কি মাল ঢোকাবে? তুমি মার্কেট শেয়ারে ওকে আউট করো তার মাল ঢোকাবে, নাকি তোমার মার্কেট তো নিয়েছে, বা তোমার মাথাটাকেও যাতে নিয়ে নিতে পারে সেই মাল ঢোকাবে? তা আমি যখন শত্রু চিহ্নিত স্পষ্টভাবে করে দিচ্ছি যেভাবে, ওরা তো এই শত্রু চিহ্নিতকরণ চায় না। ওরা কি চায়? ওরা ঠিক সেই জিনিসটি চায় যেটা তুমি আমি বলতে অভ্যস্ত, কিন্তু বলতে অভ্যস্ত কারণ
ওরা আমাদের এইটা ভাবতে অভ্যেস করিয়েছে, যেরকম বাঙালি বাঙালির শত্রু। বাঙালি যদি বাঙালিকে যে শত্রু না মনে করে অ্যাকচুয়াল শত্রুর দিকে তাকায়, তাহলে তো বাঁশ হয়ে যাবে। বাঙালি খাটতে পারে না। কেন্দ্রীয় সরকারের ডেটা বলছে 15 বছর বয়স থেকে 59 বছর বয়সে শহরাঞ্চলে মেলদের মধ্যে প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করে, এতে পশ্চিমবঙ্গ, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, আসাম সবের থেকে এগিয়ে। বা তোমায় অন্যভাবে ধরছি, আমি তো মানে এই মিথগুলো কীরকম তৈরি করা হয় ইচ্ছে করে। সাপোজ একখানা এরকম বস্তা আছে 70 কিলোর, 80 কিলোর, রাইট? বড় বাজারে পোস্তা এরকম কোনো একটা জায়গায়। আমি তো ওপেন কোয়েশ্চেন করছি, ও ফ্র্যাঙ্কলি উত্তর দেবে, এটা একটা ছোটো হাতিতে তুলতে হবে। বাঙালি তুলবে এগুলো? তুই মাথাটা নড়ে গেল যে বাঙালি তুলবে না, একদম রাইট? রাইট। বাঙালি কাজ করে না, বাঙালি তুলবে না ইত্যাদি। ছোটো হাতিতে তোলা তো হলো, কত ওজন? 80 কিলো। সেটা ধরো গেল এগরাতে, সেটা ধরো গেল মঙ্গলকোটে, সেটা ধরো গেল তাহেরপুরে, কে না হবে? বাঙালি। ইন্টারেস্টিং। 80 কিলো তো 80 কিলোই আছে, কিন্তু মজুরি বড় বাজারের থেকে কম আছে। তুমি বলতে চাও বাঙালি কম মজুরিতে এক খাটনি করবে, কিন্তু বেশি মজুরিতে সেই খাটনিটা করবে না, কারণ বাঙালি খাটতে পারে না? কোথাও একটা লজিক মিলছে না। আসলে মঙ্গলকোটের এগরার তাহেরপুরে এন্ট্রি নেই বড় বাজারে, তাদের ঢোকা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। ছাপড়া ক্লোজ টু ক্যালকাটা, তাহেরপুর মঙ্গলকোট তো বহু দূর, অন্য গ্রহ। তোরা ব্যাঙ্গালোর যাবি, बंगाल में कुछ नहीं है, तो তুই এখানে क्यों है? শুধু তুই এখানে क्यों है না, তোর ভাই এখানে क्यों है? তোর ভাইয়ের ভাইরা ভাই এখানে क्यों है? তোর ভাইয়ের ভাইরা ভাইয়ের ভাইরা ভাই এখানে क्यों है? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। এই যে বাংলায় কিছু নেই, তার মানেটা কি? বাঙালি এই জিনিসটা ছেড়ে যাতে এদিকে অ্যাটেনশন না দেয়, বাঙালি বাঙালির শত্রু, যাতে কিনা বাঙালি ভেতরের মধ্যে কোন্দল করে। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা তোমার তৃণমূল, বিজেপি, সিপিএম, হিন্দু, মুসলমান, ঘটি, বাঙাল, মানে যা কিছু ভেতরে ঝামেলা করতে পারে, ঠিক আছে? কেউ কাউকে টুম্পা বলছে, কেউ কাউকে বাঙাল বলছে, মানে যত রকম তুমি ভেতরে তাকে ইউজলেস ঝামেলায় নিয়োজিত করে দাও, ওইগুলোর মধ্যেই থাকবে। হ্যাঁ, ওগুলো কোনো ইউজ নেই। এবং দেখবে এইসব ঝামেলার কোনো অর্থকরী পজিটিভ দিক নেই, এমনি এমনি রেগে যাচ্ছে লোকে। এটা অন্য দিকও রয়েছে। যেহেতু আসলে বাংলার বাস্তবে বাঙালি পুঁজির ক্ষেত্রে, শহরাঞ্চল শিল্পাঞ্চলে উপস্থিতি এবং মালিকানার ক্ষেত্রে বঞ্চিত, লাঞ্ছিত, প্রতারিত, বিতাড়িত, সকলে তো ভাবতে চায় আমি কারুর ওপরে একটুখানি, আমি কারুর তো ওপরে, ঠিক আছে? তাই জন্য ধরো যাদবপুর, সে তোমার ধরো সবংয়ের ওপর একটু রং নেবে, সবং বাঘমুন্ডির ওপর গিয়ে একটু রং নেবে, এই 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 জিনিসটাই হবার চাই। কিন্তু এই রং নেওয়ার তো কোনো মানে নেই, না বেনিফিট কিছু নেই। আমরা বরং কি বলছি যে যাদবপুর ভাই বাংলা ওই কলকাতার বহিরাগত দ্বারা দখল আটকাতে পারছে না, সবং এবং বাঘমুন্ডিকে কলকাতায় ঢুকে যাদবপুরকে ব্যাক সাপোর্ট দিতে হবে আটকানোর জন্য। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে তোমার ধরো যাদের সঙ্গে আমরা ডিল করছি, মানে আমাদের প্রথমে আভ্যন্তরীণ নিন্দা ডিল করা দরকার। বাঙালির একটা জিনিস, এটা সত্যিই সমস্যা, এতক্ষণ আমি বললাম যে সমস্যা না, কিন্তু একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের নারী প্রতি শিশুর জন্মহার। পশ্চিমবঙ্গের নারী প্রতি শিশুর জন্মহার 1.6, মানে এটাকে টোটাল ফার্টিলিটি রেট বলা হয়, মানে দুটো বাচ্চার না, 1.6 মানে 1 আর 2 এর মাঝখানে। তার মানে কারুর 2, মানে মানে 1.6টা বাচ্চা তো কেউ হতে পারে না, তার মানে অধিকাংশ লোকের 1 বা 2, ঠিক আছে? 0 বা 3, এই দুটো খুবই কম,
1 বা 2 এগুলোই বেশি, ঠিক আছে, average 1.56 তার অ্যাভারেজে 1.6। এমনকি এটা যদি আমরা হিন্দু মুসলমানে ভাগ করি 1.6টাকে পশ্চিমবাংলার মাটিতে, তাহলে দেখব মুসলমানের হচ্ছে 2.1 আর হিন্দু বাঙালির হচ্ছে 1.3। যেহেতু হিন্দু বাঙালি সংখ্যায় বেশি, তাই অ্যাভারেজটাও হিন্দু 1.6টা 1.3 এর কাছাকাছি। মুসলমানের 2.1 মানে বেসিক্যালি সে ওই দ্বিসন্তান নীতির লেভেলে আছে। তুমি তাকে তো আর কমাতে বলতে পারো না, আমি ধরো একজন বাঙালি হিন্দু হিসেবে, ঠিক আছে। বরং আমাদেরও 2 থাকা উচিত। আমরা কেউ 3, 4, 5 নারীদের বাচ্চা প্রোডাকশনের মেশিন হিসেবে আমরা দেখি না। আমাদের এখানে রামমোহন জন্মেছে, আমাদের এখানে বিদ্যাসাগর জন্মেছে, কাদম্বিনী জন্মেছে, রোকেয়া জন্মেছে, তো আমরা তাদের সন্তান, আমরা নবজাগরণের সন্তান। এটা একটা বিশেষ উত্তরাধিকারী আমরা, এবং বিশেষ উত্তরদায়িত্ব রয়েছে। কিন্তু এরা তো বুঝতে পারেনি যে গয়া ছাপড়া থেকে ঘন্টায় ঘন্টায় ট্রেন আর বাস আসবে। আমাদের যে এই মন মানসিকতা এবং চেতনা 1.6, যেখানে বিহারের হচ্ছে 3.4, আমাদের ডবলের বেশি, 3.4। ইজ ইট? হ্যাঁ, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা। এবার তো মাঝে তো কোনো বেড়া নেই, এদিকে তো বিএসএফ আছে, ওদিকে তো ট্রেন আর বাস আছে। তো আমরা এতক্ষণ এত কথা শুনলাম, এবার আমার মনে একটা প্রশ্ন, যে এখন তো শাসক গোষ্ঠী রয়েছে, বিরোধী পক্ষ রয়েছে, অনেকেই রয়েছে। তোমাদের বাংলা পক্ষ, এটা আমরা বোধহয় 2017-16 মোস্ট 18 প্রবলি 18, হঠাৎ আমরা দেখলাম একটা ফেসবুকীয় গ্রুপ যেখানে মানুষজন একটা বেশ ভালোভাবে বাঙালি নিজেদের করতে শুরু বাঙালি করেছে। বাঙালি করতে শুরু করেছে। অ্যান্ড এটা তাদের মনের মধ্যে ছিল যে আমরা এই জায়গাটা, এতদিন তাদের এই স্কোপটা ছিল না, তারা এতটাই সাবপ্রেসড হয়েছিল, এই এতক্ষণ তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, এতটাই সাবপ্রেসড অবস্থায় ছিল যে তাদের কাছে এটার কোনো জায়গা ছিল না। এই ফেসবুক আসাতে এটা একটা নতুন করে একটা জায়গা তৈরি হলো। এবং আজকে আমি জাস্ট কিছুদিন আগে তোমার একটা স্টাডি করছিলাম, তো অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জেলাতে তোমাদের শাখা রয়েছে। তো তোমরা এবার এই যে একটা জায়গার একটা তৈরি করলে, জনগণের মনে একটা আশার সঞ্চার করলে, সোজা কথায় সেই আশাটাকে তোমরা এবার কিভাবে ফিউচারের দিকে নিয়ে যাবে বলে আমাদের একটু যদি বলো। দেখো, আমাদের একখানা আদর্শিক একটা কথা রয়েছে, সেটা হচ্ছে সংঘর্ষ এবং নির্মাণ, ঠিক আছে। সংঘর্ষ মানে যেখানে বাঙালির প্রতি অন্যায় অবিচার হচ্ছে, সেটা আমাদের বাংলা বলা এসব নিয়ে হোক, বা বাঙালিকে কাজ করিয়ে পয়সা না দেওয়া হোক, বা বাঙালিকে অন্যায় করা হোক, বা কোনো বাঙালিকে টেন্ডার না দেওয়া হোক, যেখানে যে যা যা কিছু মনে করতে পারো। বাঙালি যখন জাতিভিত্তিকভাবে একখানা কোনো, তুমি ধরো শিয়ালদা স্টেশনে তুমি চলে যাও, একখানা স্টল বাঙালিকে দেয়নি, একটা স্টল। কোনগুলো বলছি, ওই বড়গুলো বলছি না, মানে যেগুলো মার্কেট টাইপ ওগুলো বলছি না, যেগুলো ইন্ডিভিজুয়াল স্টল, যেখানে ধরো ওই কেক ফেক চানাচুর এগুলো পায়, একটা স্টল আমরা সকলে সার্ভে করেছিলাম, ঠিক আছে, একটা দেয়নি, রাইট। ওখানে চাকরি করার জন্য কি ব্যবসা বুদ্ধি লাগে নাকি লোকেশন লাগে? ওখানে কি মালিক বসে থাকে? একদম। ওর দেশের ভজুয়া বসে থাকে, তাই না? ইভেন টয়লেটগুলো, পাবলিক যে টয়লেটগুলো, এগুলোও তো ম্যাক্সিমাম তোমার বাইরে চলে যাচ্ছে। একদমই ঠিক Pay আছে, and use। সব কিছু, শুধু সব কিছু। তো এবার কথাটা হচ্ছে যে আমরা এর থেকে একটা জিনিস উপনীত হয়েছি যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এই বাংলায় কাজ আছে কথাটা শুনে অনেক বাঙালি হাঁ করে থাকলো, কোথায় কাজ আছে দেখো তো, কোথায় কাজ আছে। আমি দুভাবে কথাটা বলবো। একটা হচ্ছে যে যেখানে কাজ, ধরুন বাংলায় কোনো কাজ হচ্ছে না, কাজ তৈরি হচ্ছে না, তার কোনো, তখন অর্থনীতি সচল নয়। যেখানে জিডিপি কালেকশন বাড়ছে, যেখানে নেট ইন মাইগ্রেশন হচ্ছে আরবান এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াসে, যেখানে ইয়ার অন ইয়ার জিডিপি গ্রোথ রেট ডাবল ডিজিটে আছে, সেখানে ইকোনমিক গ্রোথ হচ্ছে না, এটা জাস্ট অর্থনীতির কোনো নিয়মে মেলে না। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমি তো এখন টিভি চ্যানেল দেখে আর হোয়াটসঅ্যাপ দেখে তো বাস্তব ঠিক করব না, তাই না? আমাকে তো তার থেকে তো একটু বেটার সোর্স দরকার। এক,
দ্বিতীয় আমি একটা কথা বলছি, বাংলায় কাজ নেই। যেখানে কাজ নেই সেখানে লক্ষ লক্ষ ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকছে। কেন ঢুকছে? হাওয়া খেতে, হাওড়া ব্রিজ দেখতে। এবং আমরা যদি মনে করি যে ও তো কুলিগিরির কাজ করতে ঢুকছে, জঞ্জাল সাফাই করতে ঢুকছে, এই সাফাই করতে ঢুকছে, মানে কত কোটি জঞ্জাল সাফাইকারী লাগে, ঠিক আছে, এক। আর সেকেন্ড কথা, এই জঞ্জাল সাফাইকারীরা ঢুকছে, অথচ খড়গপুর, আসানসোল, শিলিগুড়ি, কলকাতা, হাওড়ায় একখানা 40 লাখ প্লাস ব্র্যাকেটের ফ্ল্যাটে যে কোনো রকম নতুন প্রজেক্ট হলে 80% হিন্দিভাষীরা, উর্দুভাষীরা করছে। অদ্ভুত জঞ্জাল সাফাই ভাই, ঠিক আছে। যে জঞ্জাল সাফাই করে মাসে 20,000 টাকা ইএমআই দেওয়া যায়, এরকম জঞ্জাল সাফাই তো আমার জানা নেই, রাইট? তথ্য মিলছে না। তো মিলছে না, ঠিক আছে। তার মানে এই যে কথাগুলো কিছু নেই কিছু নেই কিছু নেই, আমি একটা ছোট্ট জিওগ্রাফিক্যাল একটা পিকচার আঁকছি। আমাদের এখানে প্রায় এই প্রতিটাই কয়েক লাখ কর্মসংস্থানের জায়গা এবং কয়েক লাখ মানুষ কর্ম করে। এর মধ্যে বাঙালি ছিটে ফোঁটা, মানে বাঙালিরা প্রায়, এগুলো শুনে যারা শুনবেন তারা একটু ভাবার চেষ্টা করবেন তো, যে এইখানে কোনো আপনার চেনা কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো বাঙালি আছে কিনা, বা বন্ধু বান্ধব কারোর মধ্যে, ঠিক আছে। আমি ধরুন আসানসোলে মাইনিং সেক্টর, আসানসোল, রানীগঞ্জ, কুলটি, বারাবণী, ঠিক আছে, এখানে মাইনিং সেক্টরে চেনা কেউ আছে কিনা একটু ভাবার চেষ্টা করবেন। এটা সারা ভারতের 20% মিনারেলস কলকাতা, এটা পশ্চিমবঙ্গ সবার থেকে জন্য বেরোয়। হোমওয়ার্ক একটা। একদম 20% মিনারেলস পশ্চিমবঙ্গ থেকে বেরোয়, ঠিক আছে। দুর্গাপুরের যে যতগুলো স্টিল আয়রনের যেগুলো রয়েছে, স্টিল আয়রনে বুঝবেন যে এই আপনার সঙ্গে সঙ্গে লেখবে যে আগুনে একটা লাভা বেরোচ্ছে, স্মেল্টার, সেখানে এরকম, ঠিক আছে, হাতে গ্লাভস নেই বোধহয়, খালি পায়ে পুড়ে গেল, ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দিল। একটা কথা মাথায় রাখবেন, ঠিক আছে, তার ক্যান্টিন আছে, তার ইঞ্জিনিয়ার আছে, তার সেফটি ওয়ার্কার আছে, তার অ্যাকাউন্টস আছে, কোথাও আপনি নেই। অথচ এই ইমেজটা কেন আপনাকে দিচ্ছে? এই ইমেজটা থেকে আপনাকে না ওখানে আর বাঙালি আছে নাকি, ওখানে আবার আমিও খোঁজ করতে যাব নাকি, ঠিক আছে, কিন্তু কিচ্ছু বাঙালি নেই। খড়গপুরে টাটা মেটালিক্স থেকে শুরু করে রেশমি থেকে শুরু করে প্রচুর যেগুলো হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তার মানে হেডকোয়ার্টার্স বেসিক্যালি হিউজ। চেনা না কোনো বাঙালি আছে? আচ্ছা, কলকাতা বন্দর, যার জন্য কলকাতা তৈরি হয়েছে, কলকাতা কেন কলকাতায় তৈরি হয়েছে? কারণ বন্দর, এখানে বাংলার কাঁচামাল এখান থেকে এনে বাইরে, আগে ইংল্যান্ডে যেত, এখনও সারা বিশ্বে যায়, জাস্ট আগে ব্রিটিশরা নিজেরাই খালাসিগিরি, মানে মাল খালাস করে নিয়ে যেত, এখন সেটা কি বলবো, মারওয়ারি আর উর্দুভাষীদের কন্ট্রোলে, ঠিক আছে। হিন্দিভাষীরাও আছে, রাকেশ সিং ভাগেশ সিং টাইপের মাফিয়াগুলোও রয়েছে। তো কোনো বাঙালি কলকাতায়, আপনার চেনা কেউ কলকাতা বন্দরে সাদা অর্থনীতি, কালো অর্থনীতি বা ধূসর অর্থনীতি, কোন অর্থনীতির সঙ্গে জড়িত? কয়েক লক্ষ মানুষ, ঠিক আছে, কিন্তু ওটার সঙ্গে ওটাতেই আছে। চা চেনেন কাউকে? জুটে কাউকে চেনো? জুটের মিলের, সে মিল ইঞ্জিনিয়ার হোক, মিল মালিক হোক, মিলের অ্যাকাউন্টস হোক, মিলের কর্মী হোক, কাউকে চেনো? হ্যাঁ, জুটে আমরা চিনি, কিন্তু কাকে চিনি? জুট প্রোডাকশানে, পাটের কোনো একটা জিনিস প্রোডাকশানে সবচেয়ে টাফ কাজ সেটা হচ্ছে যে পাট গজিয়ে সেটাকে পচিয়ে শুকিয়ে যে প্রথম যে ফাইবার বার করা, এই পাট চাষি এই এতটা জলে করে, যেখানে কিনা অতটা ডুবে থাকলে নোক বেরিয়ে যায় তাদের, ওইটা বাঙালি। এবং যেখানে ভ্যালু অ্যাডিশন সবচেয়ে কম, টাকাটা সবচেয়ে কম, ওইটা বাঙালির আছে, ঠিক আছে। তারপর থেকে আর কোনো কিছু বাঙালির নেই। এই যে লজিস্টিক্সের সেক্টর তৈরি হয়েছে, ডানকুনিকে কেন্দ্র করে, তুমি ধরি দিল্লি রোড ধরে ওদিকে চলে যাও, এদিকে ধরো কোলাঘাট অবধি চলে যাও, ওদিকে শ্রীরামপুর, এদিকে কোলাঘাট, এই দুপার পুরো ভর্তি হয়ে গেছে। আগে বাবুঘাট থেকে বিহারের বাস ছাড়তো, এখন সেটা ডানকুনিতে স্টপ দিচ্ছে, এতটা, ঠিক আছে। কোনো বাঙালি চেনো? আমি বলেই যেতে পারি। এই যে মাঝে মাঝে আমরা খুব আনন্দ পাই যে টিটাগড় ওয়াগনস হেভি সব বরাত পেয়েছে, টেক্সম্যাকও আজকে শুনলাম নাকি কী সব বরাত পেয়েছে। কটা বাঙালি কাজ করে? 20% বাঙালি কাজ করে, নতুন করে 20% দেওয়া হয়। এবং এটা তো এটা যে লেভেলের রিক্রুটমেন্টে, সে লেভেলের রিক্রুটমেন্টে বাংলা একদম নেওয়া হয় না, একদম ব্লু কলার যেটা বলছি। হোয়াইট কলারে এদের সাহস এত বেড়ে গেছে, এখন নকরি বা মনস্টার এসব জায়গায় ওপেন অ্যাড দিচ্ছে যে বাঙালি নেব না, ওপেন অ্যাড দিচ্ছে বাঙালি নেব না,
পশ্চিমবঙ্গের একটা কোম্পানির নাম বলছি, মার্লিন। বাঙালি কিন্তু তাদের ফ্ল্যাট কেনে। কাদের ফ্ল্যাট কেনে? যারা বাঙালিকে ঘেন্না করে টু দ্যাট লেভেল, যে বাঙালি নেব না বলছে, কি মহতা ফহতা কী সব, ঠিক আছে। সেদিন একটা প্রোগ্রামে আমি গেছিলাম নিউজ 18-এর, তাকে একটা মুখ্যমন্ত্রীকে সে একটা প্রশ্ন করলো দেখলাম, সেখানেও বাংলা বলতে পারলো না। কামাই করছে এখানে, বাঙালি হ্যাঁ করছে, জানে না। এই যে ধরো এটা একটা সার্টেন নাম্বার অফ বাঙালি শুনবে, সব বাঙালি তো শুনবে না, না। কিন্তু কজন শুনবে, ততজন শুনে তো অন্তত বুঝবে যে হ্যাঁ আমি অন্তত এই মার্লিনের থেকে কোনো প্রপার্টি কিনবো না। কারণ দেখো, ইনভেন্টরি জ্যাম করে দিলে কিন্তু যে কোনো ট্রেডারের চাপ, ও তো ইট বালি সিমেন্ট চিবোতে পারবে না, তাই না? এই জিনিসটা বাঙালিকে কাজে নেওয়া হচ্ছে না, ফলে বাংলায় কাজ নেই কথাটা সম্পূর্ণ ভুয়া। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আর যেহেতু বাঙালির কাজ নেই, সে ন্যাচারালি মনে করে বাংলায় কাজ নেই। আগে সিপিএমকে গালি দিত, এখন তৃণমূলকে গালি দেয়, ন্যাচারালি। এটা এর মধ্যে তার কোনো দোষ নেই। তো বাংলা পক্ষ সেটাকে আমরা ভূমিপুত্র সংরক্ষণের দাবি করছি। এবার এত কথা বললাম কারণ বাংলা পক্ষর মূল লড়াইটা কোথায়, যে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের দুটো জিনিস আমাদের এম। একটা হচ্ছে বাঙালি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গে বাঙালি জনশতাংশ কমে যাচ্ছে, এটাকে আটকাতে হবে। আর জনশতাংশ আমি কমে দিলে কি পশ্চিমবঙ্গে যে ট্রেনে করে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, তাকে কি ট্রেন থেকে নামিয়ে নেবো? এই তুই যাবি না আমার ইচ্ছে বলে, এরকম তো হবে না। চেতনা জাগবে। তাকে তো একখানা অল্টারনেটিভের তার সিচুয়েশনটা তৈরি করে দিতে হবে এখানে। কেউ কেউ শখ করে বাড়ির পাশে বাড়ি ছেড়ে যায় না। এই যে হিন্দুস্তানিরা এখানে এসছে, শখ করে এসছে তা না, ওদের ওখানে কিছু নেই। কিছু নেই, কিন্তু আমাদের এখানে তো আছে। এটাই হচ্ছে স্যাড ব্যাপার। আমার এখানে আছে, আমরা বাইরে আছি, ওর ওখানে কিছু নেই, সে আমার এখানে আসছে, দুটো তফাৎ আছে। তাহলে আমার এখানে আমার জিনিসগুলো যদি আমি অগ্রাধিকার পাই, সেই লড়াই আমরা লড়ছি এবং বেশ কিছু জায়গায় আমরা ফোর্স করেছি। হ্যাঁ, ফোর্স করেছি, লোকাল লোক নিতে হবে এবং নিয়েছে। সেটা হলেই তো সেখানে বহিরাগতরা ঢুকতে পারবে না। রাইট। ইটস ভেরি সিম্পল। কেউ যদি রাস্তার পাশে কল খোলা আছে, বহিরাগত সেখানে ধরো মাথায় জল দিচ্ছে, আমরা কি বলছি? আমরা কাউকে খেলাতে চাই না, আমরা বহিরাগত ঠেলা মেরে ফেলে দেবো, এই তুই আমাদের পাড়ায় তুই কলের তলায় তুই বসবি না। আমরা কি করব? ওই যে কল, তার মুখে একটা নল লাগাবো, সেই নল দিয়ে জল পাস করে ডাইরেক্ট আমার বাড়ির বালতিতে ফেলবো, তুই বস থাক। একদমই তাই। তুই বস থাক, তুই ওই পোজেই বস থাক, আমাদের কোনো চাপ নেই তোকে নিয়ে, ঠিক আছে? একটু পরে তো এইসব যা ব্যথা হয়ে যাবে, মাজা ফাজায়, তাই না? আমরা কাউর অ্যান্টি না। এবং বাংলা পক্ষ যেটা এই ধরনের সংঘর্ষগুলো করছে, আবার নির্মাণ করছে, বাঙালিকে সাংবিধানিক অধিকার সম্বন্ধে জাগ্রত করছে। আমরা সংবিধানের ক্লাস নিই, সংবিধানের অনেকের ধারণা নেই। আসলে একখানা স্বাভাবিক রাষ্ট্রের সংবিধান সম্বন্ধে ধারণা রাখতে হয় না, কিন্তু সাধারণভাবে মানুষ হ্যাঁ মানে চললেই মনে করে যে automatic- যে ন্যায় জিনিসটাই ন্যায়, সংবিধানে নিশ্চয়ই ন্যায়পূর্ণ জিনিসই থাকবে। কিন্তু এত অন্যায়, এবং সেগুলোকে সংবিধান না জানার ফলে আমরা অন্যায়ও বুঝি না। যেরকম এত লোক এই মিথ্যাটা বিশ্বাস করে যে হিন্দি রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। ঠিক আছে? তারপরে ধরো এই ব্যাংকে, একটা ব্যাংকে এখন হয়েছে খুব হিন্দুস্তানি সব ব্যাংক ম্যানেজার কর্মী দিয়ে দেওয়া হচ্ছে, বলে না হিন্দি বলিও, ঠিক আছে, এইসব বলে। এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সার্কুলার আছে, যে তুমি যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে পরিষেবা দিতে বাধ্য, এই সার্কুলারটা সম্বন্ধে কজন জানে? এই সার্কুলার নিয়ে আমরা পিআইএল করেছি, ডেপুটেশন বিভিন্ন, আমরা 700-র ওপর ব্যাংকে ডেপুটেশন দিয়েছি ব্যাংক ব্রাঞ্চে, আবার আমরা কলকাতা হাইকোর্টে পিআইএল করেছি, ব্যাপারটা চলছে, ঠিক আছে? এইভাবে নানা রকম লড়াই চলে। খুব সাম্প্রতিক আমাদের একখানা একদম বলছি যে ছাঁকা হাজার হাজার বাঙালিকে চাকরি দিয়েছি আমরা, হাজার হাজার, এটা আমাদের খুব গর্বের জিনিস। সেটা হচ্ছে যে খুব ভারতের খুব সেন্সিটিভ পজিশন এগুলো, কেন্দ্রীয় আধা সেনা, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এগুলোর স্টেট ওয়াইজ কোটা থাকে, অনেকে হয়তো জানে না। এসএসসি জিডি বলে একটা পরীক্ষা হয়, স্টাফ সিলেকশন কমিশন, জেনারেল ডিউটি, ঠিক আছে, রাইফেলম্যান বা এই ধরনের বিভিন্ন পদে, এবং এটা এভরি ইয়ার ইনটেক। পশ্চিমবঙ্গের কোটা মানে হচ্ছে তাদের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কীভাবে হয়? এখানে অ্যাটলিস্ট 10 বছর থাকার তোমায় প্রমাণ দেখাতে হবে। আমরা কি লক্ষ্য করলাম যে এখানে এইসব আসানসোল, ভাটপাড়া, টিকিয়াপাড়া, এইসব এই ববি, জিতেন, অর্জুন সিং, এইসব টাইপের ক্যারেক্টারগুলোদের কেন্দ্র করে যেসব এলাকার চক্কর তৈরি হয়,
এর ফলে ফেক ডোমিসাইলের চক্র তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের ডোমিসাইল সেজে প্রতি বছর তারা এই বহিরাগত ইউপি বিহার থেকে ক্রিমিনালরা এসে কাগজ জালি করে এইরকম সেন্সিটিভ ফোর্সে পশ্চিমবঙ্গ কোটার 60%-এর ওপর চাকরি নিয়ে যাচ্ছে। এবং নাম্বারস কত? 2022-22-এ পশ্চিমবঙ্গ কোটায় চাকরি ছিল হচ্ছে 6,000, 3,700 নিয়ে গেছে অন্য স্টেট থেকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল কোটার। 3,000-এর মধ্যে তার আগের বছর ছিল 3,000, নিয়ে গেছে 1,900, বাহ। রাইট? তো এটা তো আমরা সিআরপিএফে দিলাম ডেপুটেশন যে কি হচ্ছে, বিএসএফে দিলাম, যারা নোডাল অথরিটি এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রিতে দিলাম, তো এরকম সব চুপচাপ, মানে সব সব জানা, টাকা পয়সা খাওয়া খাওয়াইতে ইনভলভড এরা। তারপরে একই সঙ্গে এখানে যারা দালাল চক্র যেগুলো রয়েছে এসডিও অফিসগুলোকে কেন্দ্র করে, সেখানে গিয়ে ডেপুটেশন দিলে, এটা হচ্ছে ফার্স্ট ডেপুটেশন স্টেজ। সেকেন্ড হচ্ছে ধাওয়া স্টেজ, ঠিক আছে? নানা জায়গায় যখন এই ফলস বানাতে আসছে, দু একটা কাপ ধরেছি আমরা, আমাদের ছেলেরা ধরেছে। এই যে বললাম প্রতিটি জেলায় আমাদের সংগঠন, জাগরণ তৈরি হয়েছে। প্রতিটি জেলায় সংগঠনের সুবিধা হচ্ছে এইটা। তুই এই এসডিওটা একটু হট হয়ে গেছে, বাংলা পক্ষ চোখ রাখছে হয়তো শ্রীরামপুরে, চন্দননগর এসডিও, তো আমি চলে গেলাম দিনহাটাতে কাছে, ওখানেও আছি আমরা, তুই কোথায় যাবি? ঠিক আছে, এই করে আমরা ধরলাম। লাস্ট অব্দি যেটা পরীক্ষা ওদিন, সেই তো একদম মানে ক্যান্ডিডেটরা আসে, ক্যান্ডিডেটদের রাস্তায় ধরলাম আমরা। ক্যান্ডিডেট না ক্রিমিনাল, আমরা ক্যান্ডিডেটদের মধ্যে থেকে ক্রিমিনালদের বাদ দিয়েছি, আমরা ক্যান্ডিডেটদের ধরিনি। ক্যান্ডিডেট দেখাচ্ছে ঠিক একদম পাস করো, বেস্ট অফ লাক, পরীক্ষা দাও গিয়ে। এটা কোনো হিন্দি ভাষীর এগেনস্টে নয়, কিন্তু যে হিন্দি ভাষী এখানে 10 ইয়ার্স মোর, যে তার লেজিটিমেট ইয়ে আছে, ওকে, যাও, আমরা 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 কোনো জাতির বিরুদ্ধে না, ঠিক আছে? কিন্তু অন্য রাজ্য থেকে বাঙালি হলেও সেটা হবে না। এটা হচ্ছে কোয়েশ্চেন অফ ডোমিসাইল। এটা নিয়ে আমরা লড়াই করেছি, এমনকি লড়াই করে আমাদের সহযোদ্ধারা, শিলিগুড়ির সহযোদ্ধা গিরিধারী রায় এবং রজত ভট্টাচার্য জেলে গেছে, একাধিক দিন জেলে থেকে যায়। তারা কিন্তু 45-50 ইয়ার ওল্ড ব্যবসায়ী, তারা আদারওয়াইজ লাইফে, ঠিক আছে? একজনের হংকং মার্কেটে মানে উলহেনের ব্যবসা আছে, এখন তার খুব হট সিজন আর কি, এই কোল্ডটাই তার হট সিজন, মানে একদম সংসারী লোক। তারা এইসব করতে গিয়ে যখন জেলে যাচ্ছে, বুঝতে হবে যে খেলা কিন্তু ঘুরছে। এইসব লোকজন সাধারণত অনেক, তার ভাবে বাচ্চা আছে, এই আছে, কে মনে করবে আমার স্বামী, বউ মনে করে আমার স্বামী জেলে চলে গেল, ফ্ল্যাটের লোক কি মনে করবে, মেয়েকে স্কুলে কি বলবে, সব ইয়ে করে কি হলো, দেখা গেল যে মানে তার নাম ফেটে গেল পজিটিভে। লোকজন বলছে খুব ভালো করেছেন। আমিও গেছিলাম শিলিগুড়িতে, যখন তার জেল ছাড়ানোর ব্যাপার, আমরা তো কাঁধে করে মালা করে তাদের নিয়ে এসেছি, যে বাঙালির জাতীয় বীর এরা, ঠিক আছে? এই সবের ফলাফল যেটা হয়েছে এই বছর, যেখানে প্রায় 70% ইউপি বিহারের ক্রিমিনালরা পশ্চিমবঙ্গ কোটায় চাকরিগুলো নিয়ে নিচ্ছিল, এই বছর 75% প্লাস বাঙালি। তার মানে কয়েক হাজার বাঙালি আমাদের জন্য তাদের ন্যায্য চাকরিটা পেল, আমরা পাইয়ে দিইনি, আমরা শুধু তাদের পথ থেকে কাঁটাগুলোকে তুলে দিয়েছি। এটাও এক ধরনের কাজ। আবার আমরা অনলাইনে বাংলা ভাষায় এআই এর ক্লাস নিচ্ছি, বেসিক্স, তাতেও আটকানোর জন্য হিন্দুস্তানিরা কয়েকজন চলে এসছে। আচ্ছা, একটা তাতেও তুমি জানো আমাদের ক্লাস হচ্ছে, তার মাঝে কি আরজাভ ক্যাং না আরজান ক্যাং বলে একটা ছেলে, এটা হচ্ছে, এখন বলতেই হয় কিছু করেনি, এটা বিজেপি অ্যালাইড গ্রুপ থেকে, ঠিক আছে? এসে ওখানে, যেহেতু আমাদের প্রথম দিন অতটা আমরা ভাবিনি, ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, আর আমাদের আর্যদীপ বলে একজন বাঙালি ডেটা সায়েন্টিস্ট, দারুণ পড়াচ্ছে ও, কিন্তু তো নিয়েছে। সেখানে হঠাৎ একখানা স্ক্রিন শেয়ারটা কমন ছিল, ওটাকে ব্লক করা ছিল না, আইসিসের বিহেডিং ভিডিও দেখাতে শুরু করেছে। ওদের ইচ্ছে কী ছিল, বাংলা পক্ষ তো আমাদের নানা রকম মিথ্যে কথা চলে, যে বাংলাদেশ থেকে নাকি পয়সা আসে, জামাতের নাকি কি এই আরবের থেকে নাকি এই হয়, মানে তৃণমূলের বি টিম, মানে নানা রকম জিনিস বোঝানোর চেষ্টা করে, ঠিক আছে? তো এইটাটা নিয়ে যদি স্ক্রিনশট হয়, বাংলা বলে দেখো এখানে কেউ আইসিসের নাকি এইসব ভিডিও চালানো হচ্ছে, এইটা তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশের কাছে যাই, এবং পুলিশ এটা সিরিয়াসলি নিচ্ছে, সাইবার ক্রাইম, এটা ভয়ঙ্কর ক্রাইম, তুমি ভাবো, ঠিক আছে? কিন্তু এতে দুটো জিনিস প্রমাণিত হচ্ছে, যে ওই ক্লাসে প্রায় 2,000 প্লাস বাঙালি ছেলে মেয়ে, জেলার বিশেষত, তারা কিন্তু ক্লাসটা করছিল। অর্থাৎ বাঙালি কিন্তু তৃষিত এরকম একখানা সলিউশনের জন্য। আবার ওই ক্লাসটাও এটা প্রমাণ করে যে বাঙালি
নিজেকে রেডি করছে, এটা কিন্তু এতদিন বাংলার মাটিতে বাঙালির ওপর যারা বুকের ওপর পা চেপে বসেছিল তারা সহ্য করতে পারছে না। তো এটা করতে গিয়ে গর্গ চ্যাটার্জিকে কখনো তো মানে হুমকিও পেতে হয় রেগুলারলি রেগুলার, সামলাও কি করে? সংগঠনের ব্যবস্থা থাকে, বাহ, রাখতেই হয়, সংগঠনের ব্যবস্থা থাকেই, ঠিক আছে। কিন্তু রেগুলারলি এখন হয়তো থ্রেড বাড়বে, কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। শোনো, বাঙালি আমাদেরকে কেন্দ্র করে বাঙালির ভালোবাসাও তো বাড়বে। আর সেই ভালোবাসা যখন জমাট হয়, ঠিক আছে, তাতে একটা বিরাট হিট তৈরি হয়। তাতে যদি তারা ভোজালিও ভাবে বা দানাও ভাবে, ও গলে যাবে। অভূতপূর্ব। আমরা এতক্ষণ শুনলাম গর্গ চ্যাটার্জি দাকে, তো তার এত ভালো এক্সপিরিয়েন্স, এবং এটা রিয়েলি নিডস ওয়েস্ট বেঙ্গল বা বাংলায় আমাদের। তো প্রতি সেটার রাজ্যের আছে। আমরা আসলে লাস্ট, এই যে রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল, অনেকে দেখে অবাক, আমাদের তো রাষ্ট্রীয় সঙ্গীত আছে জনগণ মন, এটা আবার কি, আমরা কি আলাদা রাষ্ট্র তৈরি করছি? জয় জয় গর্বী গুজরাট কতদিন ধরে আছে, মোদি নিজে ওপেন করেছে, আর রহমানকে দিয়ে সুর করিয়েছে, আবার ট্র্যাডিশনে কী আছে ভগবান জানে, ওদের হয়তো রবীন্দ্রনাথ তো নেই, ফলে ওসব আর পায়নি, আর রহমানই পেয়েছে, তো তাকে দিয়ে সুরফুর করিয়েছে। তারপরে বন্দে উৎকল জননী, সব একই টাইপের, বুঝতে, মানে নিজের মাটিকে মা মনে করা। বন্দে উৎকল জননী, এরকম অসমের রয়েছে ওমর আপনার দেশ, ঠিক আছে, একই রকম সব। এখানে দেশ মানে কিন্তু আসাম, আমি যেটা বলছিলাম না আগের যে কনসেপ্টটা, তো তেমনি এই যে আমরা যে গানগুলো করি না, অনেকে আমরা জানি না যে বন্দে মাতরম, মাতা, এ কোন মাতা? হ্যাঁ, দেশ মাতা। কোন দেশ? আমাদের বঙ্গদেশ। একদম, কি করে বুঝলে? এবার যে কথা, অনেকে মনে করে এখানে তো সব সুজলা সুফলা সব লেখা আছে, নিশ্চয়ই থর মরুভূমির কথা বলেনি, একদম। কিন্তু তা নয়, তার থেকে স্পেসিফিক জিনিস হয়। তুমি যদি পুরো বন্দে মাতরমটা পড়ো, তারপরের দিকে দেখবে যে 7 কোটি সন্তানের কথা বলা হচ্ছে, 7 কোটি সন্তান। 1882 সালে লেখা হচ্ছে, এই আনন্দমঠ প্রকাশিত হচ্ছে। 1881 সালে কিন্তু ব্রিটিশদের করা জনগণনা আছে ভারতের, তখন অবিভক্ত বাংলার জনসংখ্যা হচ্ছে 7 কোটি। ফলে এই মায়ের 7 কোটি সন্তান আছে, তো কোন সে মা? নাম্বারসের দিক থেকে ক্লিয়ার, তোমাকে ওরকম দ্বিজেন্দ্র রায়ের যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, ওই দেশ এটাই, ঠিক আছে। যে অর্থে ভজুয়ার দেশ, দেশ দেশ মে গয়া, দেশওয়ালি, সে একই দেশ। তো প্রতি রাজ্যের এই জিনিসটা রয়েছে। অসমিয়াদের এরকম অর্গানাইজেশন রয়েছে, কন্নড়দের এরকম, ইনফ্যাক্ট অন্যান্য রাজ্যে কী বলো তো, পলিটিক্যাল পার্টিগুলোই এই জিনিসটাকে ধারণ করে, আলাদা করে এইসব করতে হয় না। আমরা এখানে এই রাজনৈতিক দলগুলোকে লাইনে আনতে চাই। বাহ, অসাধারণ। তো আজকের পর্ব আমরা এখানেই ইতি করছি, কিন্তু আবারও তোমাকে আমি আমার এখানে আসবার জন্য আমন্ত্রণ জানাবো, আরো শোনার ইচ্ছা থাকে অবশ্যই। আজকে অনেকটা জানলাম, আরো অনেকদিন জানা যাবে। নমস্কার সকলকে, নমস্কার গর্গদা তোমাকেও।